নাস্তিকতাবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছিলেন, তাদের মধ্যেকার একটি নির্দিষ্ট মতাদর্শগত অবস্থানকে গ্রহণ করে ভারতের বুকে শ্রমজীবী মানুষের, শ্রমিক শ্রেণীর নিজস্ব পার্টি গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তৎকালীন পূর্বসূরীরা। এবং আমরা সিপিআইএম অনেক পরে যে পার্টি এই নাম নিয়ে চলতে শুরু করেছে, আপনারা জানেন 1964 সালে 31শে অক্টোবর থেকে 7ই নভেম্বর কলকাতায় সপ্তম কংগ্রেসের মধ্য দিয়ে এখন আমাদের পার্টির যে নাম, সেই নামে আমরা চলতে শুরু করি, এ কথা ঠিক। কিন্তু কোনোভাবেই 1920 সালে যখন প্রবাসে তাশখান্দে, উজবেকিস্তানের তাশখান্দে মানবেন্দ্র রায় প্রমুখের নেতৃত্বে ভারতীয় বিপ্লবীরা এবং তার সাথে ওই সময়কার বিভিন্ন ধরনের আন্দোলনগুলোর থেকে, খেলাফত আন্দোলন, তার থেকে যারা এই তত্ত্বের দিকে আকৃষ্ট হচ্ছিলেন, এই পথের দিকে আকৃষ্ট হচ্ছিলেন, তাদের অগ্রণীদের জড়ো করে কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের মুখে গড়ে তোলার ভাবনা, সেই ভাবনা কার্যকরী করতে শুরু করে। তখনকার দিনে ভ্যানগার্ড পত্রিকার মাধ্যমে, তখনকার দিনে বেশ কিছু চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে ভারতবর্ষের বুকে ছড়িয়ে থাকা বিভিন্ন ছোট ছোট কমিউনিস্ট গোষ্ঠীগুলোকে এক জায়গায় করে কি করে ভারতবর্ষে একটি কমিউনিস্ট পার্টির জন্ম দেওয়া যায়, তার কার্যত সূতিকাগার, এই সূতিকাগারের দিনটাকেই আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং পরবর্তীকালে সিপিআইএমএল যারা হয়েছিলেন তারাও মনে করেন, তারা বলেন এই দিনটিকেই তারা পার্টি প্রতিষ্ঠা দিবস, ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা দিবস হিসেবে তারা গ্রহণ করেন। ভারতবর্ষের কমিউনিস্টদের মধ্যে এই প্রসঙ্গে, প্রতিষ্ঠা দিবস প্রসঙ্গে একটু মতের অন্তর আছে, তা এখনো আছে। এই উদ্যোগের মধ্য দিয়ে প্রথম সম্মেলন, যে সম্মেলন কমিউনিস্ট পার্টি করেছিল কানপুরে, সেটা 1925 সালে। সেই সময়কার এই সম্মেলনের দিনটাকে বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই তারা মনে করেন যে এই সম্মেলনের পর 26শে মার্চ থেকে তারা এই দিনটিকে পালন করেন। কিন্তু আমরা 1920 সালের 17ই অক্টোবরকে ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলন, কমিউনিস্ট পার্টির সূচনা হিসেবে যে আমরা গ্রহণ করি, সেই দিনটিকেই আমরা পালন করি। এই পথ চলতে চলতে একদিকে যেমন মতাদর্শগত বিভিন্ন সংগ্রামের মধ্যে আমাদের নেতৃত্বকে ব্যাপৃত হতে হয়েছে, কমিউনিস্টদের অগ্রগতির পথে, সংশোধনবাদের বিরুদ্ধে সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলনের পথে সবচেয়ে শোষিত নিপীড়িত অংশের মধ্যে কমিউনিস্ট পার্টিকে গড়ে তোলার যে প্রচেষ্টা, বিশেষ করে শ্রমজীবী মানুষের মধ্যে, ভারতবর্ষের মতো কৃষি প্রধান দেশে যেখানে আমরা জনগণতান্ত্রিক বিপ্লবের অক্ষ হিসেবে ভূমি বিপ্লব তাকে চিহ্নিত করেছি এবং তার ফলে শ্রমিক এবং কৃষকের মধ্যে কমিউনিস্ট পার্টিকে গড়ে তোলার মৌলিক কাজ তাদের করতে হয়েছে। বৈজ্ঞানিকভাবে যুক্তিবাদের দিক থেকে একটা উন্নত মতাদর্শের পক্ষে সমাজের অপরাপর শ্রেণীসমূহ থেকে, বিশেষ করে ইন্টেলিজেন্সিয়া, মধ্যবিত্ত অংশ, তার মধ্য থেকেও বহু মানুষ খুব স্বাভাবিক কারণেই কমিউনিস্ট পার্টির প্রতি আকৃষ্ট হয়েছেন, কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছেন এবং এই ইন্টেলিজেন্সিয়ার ভূমিকাও কমিউনিস্ট পার্টির পরবর্তীকালের অগ্রগতিতে খুব কম নয়। তার ইউনিক সাংগঠনিক নীতি, তার মতাদর্শ, এসবের পাশাপাশি মূল যা বহন করে 17 সালের পর বলুন, 36 সালের পর বলুন, 1936-এর পর এবং শেষ পর্যন্ত 1964 সালের পর বেশ খানিকটা দ্রুত আমাদের পার্টির বড় রকম অগ্রগতি সূচিত হয়েছিল, তা হচ্ছে ধারাবাহিক আন্দোলনের। এই কারণে আমাদের আজকের আলোচনার খানিকটা আমাদের পার্টির রাজ্য সম্পাদক তার পরামর্শক্রমেই আমরা একটু আলোচনা করেছিলাম। গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই কারণে, আমাদের রাজ্যে একটা চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শুধুমাত্র দৈহিকভাবে মতাদর্শগতভাবে আক্রমণ তাই না,
আমাদের সাংগঠনিকভাবেও যে প্রতিকূলতার মোকাবিলা করে পার্টিকে অগ্রগতি ঘটাতে হচ্ছে, সেই পথে এগিয়ে যাবার অন্যতম মূল চাবিকাঠি যে আমরা আমাদের গণভিত্তি বাড়াতে পারবো কিনা, আমরা আমাদের গণতৎপরতা এবং গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে এই একটাই কথা, মানুষ তার জন্য অপেক্ষা করে আছেন যে আমরা বড় আকারে আমাদের পদচিহ্ন রাখতে পারবো কিনা এই প্রতিকূলতাকে অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। তার কিছু ছাপ আশু রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে নির্বাচনেও করবে, পার্লামেন্টারি স্ট্রাগল, তার বাইরে পার্লামেন্ট বহির্ভূত স্ট্রাগল, এই দুটোর সংমিশ্রণের মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টি যেভাবে অগ্রসর হতে পারে সেই পথকে আমরা বিশেষ করে প্রজন্মান্তর হয়েছে আমরা কি করে খুঁজে বের করতে পারবো সেই বিষয়ে আলোকিত হতে চাই। আজকের এই আলোচনায় আলোকপাত করবেন আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য, আমাদের পার্টির রাজ্যের সেক্রেটারি কমরেড মোহাম্মদ সেলিম, তিনি বলবেন। তার আগে খুব ছোট্ট 2 মিনিটের বিষয় আমাদের আজকে এখানেই করে নিতে হবে। তা আপনারা জানেন যে 1 হচ্ছে 11 তারিখ থেকে 15 তারিখ অতি দ্রুত উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিতে আক্রান্ত মানুষের সাহায্যার্থে কলকাতার কমরেডরা, কলকাতার গণসংগঠন, তারা তার নিজের মতো করে প্রতিটি এলাকায় নেমেছেন। ইতিমধ্যেই আমাদের পার্টি অফিস তা ভরে উঠেছে ত্রাণ সামগ্রী, মেটেরিয়াল যা তারা কালেক্ট করেছেন, সেগুলো তো আমাদের গাড়ি টাড়ি করে পাঠাতে হবে। কিন্তু অর্থ ব্যাপকভাবে মানুষ যা দিয়েছেন এই 4-5টা দিন, আজকে দুপুর অব্দি হিসেব করা হলো 12 লক্ষের কিছু বেশি টাকা আমাদের অর্থ আকারে সংগৃহীত হয়েছে, 12,29,953 টাকা। এই পুরোটাই আমাদের রাজ্য সম্পাদকের হাতে আমরা আজকে তুলে দেবো। এটা একটা কর্মসূচি হবে 1 মিনিট। আর একটা হচ্ছে অনেক দিনের প্রতীক্ষিত 1.5 বছর ধরে আমাদের একটা খুব ভালো লাইব্রেরি অনেকদিন ধরে আছে প্রমোদ দাশগুপ্ত ভবনে, আপনারা জানেন, নরেন সেন স্মৃতি পাঠাগার। এই পাঠাগারে আজকের মতো করে ডিজিটাইজেশনের কাজ, ডিজিটালি যাতে আমরা বইগুলোকে কোথায় কোনটা আছে তাড়াতাড়ি খোঁজ করতে পারি, কোথায় কোনটা লেন্ডিং হয়েছে পরবর্তীকালে, এখনো লেন্ডিং আমরা শুরু করিনি, কিন্তু সেটা আরেকটু গুছিয়ে শুরু করতে হবে। 8,000 8,500 বইয়ের মধ্যে 5,500 বই আমাদের কমরেডরা 1.5 বছর ধরে তারা ডিজিটালাইজ করেছেন, সেটা আমরা সহজেই কোড নাম্বারে গিয়ে পড়তে পারবো। সেইটের আজকে উদ্বোধন এখানে আমরা সেলিমদাকে দিয়ে করতে চাই। আমি প্রথমে আমাদের ফ্লাড রিলিফের টাকাটা আমাদের কমরেড রাহুল ভট্টাচার্য এখানে আছেন, তাকে বলবো তুলে দিতে সেলিমদার হাতে। ট্রেজারার দায়িত্বে আমাদের যে কম বয়সী কমরেডরা তারা আমাদের লাইব্রেরির ডিজিটালাইজেশনের কাজ করেছেন, সেটা তারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তার পদ্ধতিগত দিকটা ওরাই দেখিয়ে দেবে, ওদের আমরা থাকতে বলেছি একটু। কমরেড সুদীপ সেনগুপ্ত ওদের দায়িত্বেও ছিলেন, তিনি একটু থাকবেন। এটা সেলিমদাকে দিয়ে একটু দেখিয়ে ডিজিটাল করছে, ফিজিক্যাল দেখাচ্ছে। এই তো চলে আসছে। ওরা উদ্বোধন করতে হয়েছিল, আমি আপনাদের তরফ থেকে সার্টিফাই করলাম আর কি। কারণ লাইব্রেরিতে তো বই আছে, কিন্তু ওটাকে বিবলিওগ্রাফিটা ডিজিটালাইজ করেছে যাতে ক্যাটালগটা পুরোটা সহজে হাতের কাছে পাওয়া যায়। তো ওটা কিউআর কোড করেছে, আমরা তো ফিজিক্যালি দিচ্ছে কেন, ওটা তো ডিজিটাল ফর্মে দিতে হবে। তো এটাতে স্ক্যান করলে কিউআর কোডে তখন সঙ্গে সঙ্গে ওটা বেরিয়ে এসছে নরেন সেন মেমোরিয়াল লাইব্রেরি। আর লাইব্রেরি খোলা থাকবে 12টা থেকে 4টে, আর রবিবার দিন ক্লোজ থাকবে। তারপরে লাইব্রেরি ইতিহাস আছে, তারপরে আছে।
তাতে অনেকগুলো ক্যাটাগরি আছে এবং আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে এইটা করতে গিয়ে আমাদের অন্য আরো যে সমস্ত লিঙ্ক আছে সেগুলো পার্টির স্টেটেরও এবং অন্য সেগুলোর সঙ্গে লিঙ্ক আছে, সেখান থেকে যাওয়া যায়। থ্যাংক ইউ। এখন বলবেন কমরেড মোহাম্মদ সেলিম। ধন্যবাদ কমরেড কল্লোল। আমি প্রথমেই পার্টির প্রতিষ্ঠা দিবসে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রতিষ্ঠার ইতিহাস আমরা যেহেতু প্রত্যেক বছর আমরা স্মরণ করি, লেখালেখি হয়, আজকেও কিছু লেখালেখি হয়েছে এবং এখানে যারা জড়ো হয়েছেন তারা জানেন, সেজন্য লিখিত ইতিহাস আমি আর নতুন করে স্মরণ করব না। আর কমরেড কল্লোল বলার সময় কিছুটা বলে দিয়েছেন, কিন্তু এটা পার্টি তৈরি করার জন্য যে কোনো ধরনের তাদের প্রেক্ষাপট লাগে একটা, সেই প্রেক্ষিতটা আমাদের মনে রাখতে হবে। স্বাধীনতা আন্দোলন, জাতীয় মুক্তি আন্দোলন, সাম্রাজ্যবাদের ব্রিটিশ কলোনিয়াল রাজত্ব, তার উপর অত্যাচার, জালিয়ানওয়ালাবাগ জানেন, তার আগে যারা সশস্ত্র পথে বিপ্লবী পথে স্বাধীনতা অর্জন করবে বলে লড়ছিল, তাদের উপরে ফাঁসি, জেল, জরিমানা, একটা সিরিজ চলছে। যদি অনেক বেশি দূর না যায়, যেহেতু পশ্চিমবঙ্গে আমরা আছি, তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, তার সঙ্গে এই যে ব্রিটিশ সামগ্রী বয়কট করা, আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন 1905 থেকে একটা লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে পেছিয়ে দেওয়া গেল, রদ করা গেল, তাতে একটা কনফিডেন্স তৈরি হয়। এই যেমন কৃষকদের আন্দোলন, আমরা সব আন্দোলনের মধ্যে কৃষকদের আন্দোলন ইদানিংকালে কেন বলি, যে সংযুক্ত কৃষক মোর্চা এত ত্যাগ স্বীকার করে ওই রকম একটা সময় কিন্তু মোদী সরকারকে প্রথম পেছনে ঠেলতে পারলো আপাত দৃষ্টিতে হলে। তার সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধ আমরা সবাই জানি, আমি কোনোটাই ব্যাখ্যা করছি না, শুধু রিক্যাপ করছি। এবং সেই প্রথম বিশ্বযুদ্ধের সোভিয়েত রাশিয়া 1917, লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব, মেহনতি মানুষের সরকার, রাষ্ট্র, এটা গোটা বিশ্বে একটা প্রভাব বিস্তার করলো। এখানেও যারা সশস্ত্র আন্দোলন করছিলেন, এমনকি যারা অহিংস আন্দোলন করছিলেন, তাদের মধ্যে একটা এই লড়াইটা, এই বিপ্লবটা, সফল বিপ্লব উদাহরণ তৈরি করেছিল, ঔৎসুক্য বাড়িয়েছিল, খোঁজ খবর নিতে শুরু করলেন সবাই। আর খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের মধ্যে একটা দৃঢ়তা তৈরি হলো। জালিয়ানওয়ালাবাগ, অসহযোগ আন্দোলন, তাই খিলাফত আন্দোলন, প্রথম ইদানিং কালে মানে আধুনিক ভারতে হিন্দু এবং মুসলমান এরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সংগঠিত করলো। খিলাফত মানেই তো প্রতিবাদ, খেলাফ, আবার ওদিকে ক্যালিফেট আছে, ওই জন্য ইংরেজিতে খলিফার জন্য আর কি তুর্কির। সাধারণ লোকের কাছে গেল যে খেলাফত, মুখালফত, বিরোধিতা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আবার চৌরিচৌরা কাণ্ডের পরে আমরা দেখলাম গান্ধীজি তুলে নিলেন আন্দোলন, হতাশা তৈরি হল। সেই সময় মুহাজির যারা, খেলাফত আন্দোলনের মধ্যে একটা অংশ যারা হতাশ, যে এই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে থাকবো না, তাকে অতিক্রম করব, সেখান থেকে তাসখান যাওয়া, অনেক মিউজিক হচ্ছে, আসলে কিছু না, সরে যায়, ফোকাসটা সরে যায়, শ্রোতারও সরে যায়, আমারও সরে যায়। তো আমি এটা তাহলে বেশি হিস্ট্রি বলবো না, এই ব্যাকগ্রাউন্ড আমরা বললাম।
তাহলে কমিউনিস্ট পার্টি তৈরি হলো প্রথমে সাম্রাজ্যবাদ বিরোধিতায়, দেশের স্বাধীনতা আন্দোলন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা করা। 2, তার আগে আন্দোলন হচ্ছিল, কিন্তু কংগ্রেসের নেতৃত্বাধীন বুর্জোয়া নেতৃত্বে যে স্বাধীনতা আন্দোলন, তার যে সীমাবদ্ধতা ছিল, এক ওই আমরা সবাই পড়েছি কতটা যাবে না, দোদুল্যমানতা। তাহলে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব, এখানেও কুমারস্বামী এবং মৌলানা হাসনাত মোহানি। তার সঙ্গে দাঁড়িয়ে শিক্ষিত, মধ্যবিত্ত, জমিদার, এই নানান অংশের মানুষ, উপরতলার এলিট। কমিউনিস্ট পার্টি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে খেতে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, দারোয়ান, গাড়োয়ান, মিলের ওয়ার্কার, বন্দর শ্রমিক, এসবকে জড়ো করার চেষ্টা করা হলো। তাহলে কমিউনিস্ট পার্টির প্রথম অবদান হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে বৃহত্তর অংশকে টেনে নিয়ে আসা, খেটে খাওয়া মানুষকে, দুর্বল অংশের মানুষকে, নতুন যৌবন যারা হচ্ছে হতাশ হয়ে গিয়েছিল তাদেরকে আবার নতুন করে, এবং মুসলমান অংশের মানুষ খেলাফতের পরে হতাশে পড়ে, কারণ একটা ইগ্যালিটেরিয়ান সমাজ হবে যেখানে সবাই ঐক্যবদ্ধ হবে, কেউ কাউকে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গের ভিত্তিতে একে অপরে অন্য শোষণ করবে না, শাসন করবে না, চাপিয়ে দেবে না মত। তাহলে সাম্যের কথা, সমতার কথা, সেটা একটা বিশাল অংশের মানুষকে আকর্ষণ করলো। আর খেটে খাওয়া মানুষ নেতৃত্ব দেবে, তাদের রাষ্ট্র তৈরি হবে, সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে, ইকুয়ালিটি। এইগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে যে বেসিক উপাদান। কেন বলছি, এখন চলে আসি রিক্যাপ থেকে। আজকে এই মুহূর্তে ট্রাম্প, তার সঙ্গে হচ্ছে তারিফ যুদ্ধ, তার সঙ্গে আজকে কাগজে দেখেছেন তেল রাশিয়া থেকে কিনবে না, আমেরিকা থেকে কিনবে। তাহলে 56 ইঞ্চি কিরম লেজ গোটাচ্ছে দুটো পায়ের তলায়। কেন এটা হয়? এই যে তখন যেটা বললাম, শ্রেণীগত সীমাবদ্ধতা, বুর্জোয়া শ্রেণী। তাহলে স্বাধীনতার পরে এখন যেটা, এটা বিজেপি বলে না, একচেটিয়া, আমাদের পার্টি প্রোগ্রাম যা বলছে, একচেটিয়া পুঁজিপতি, তাদের নেতৃত্বে বুর্জোয়া এবং সামন্ত, এই যে এদের শাসক শ্রেণী যে জোট, তাই তো সীমাবদ্ধতা থাকবে। স্বাধীনতা আন্দোলনও ছিল, স্বাধীনতার পরেও ছিল, এবং এখনো আছে। তাহলে কমিউনিস্ট পার্টি এই শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়ে এলো, আর ওদের সীমাবদ্ধতাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করলো। প্রথম দিন থেকেই খুব সীমিত সামর্থ্য, কিন্তু লেখালেখি যারা লিখবেন, এই যে কাকাউর সঙ্গে নজরুল, তাহলে লাঙল, তাহলে অন্যান্য পত্র পত্রিকা, সম্পাদক বসে আছে গণশক্তির, এসে আমরা প্রথমে জিজ্ঞেস করলাম আমি যে সারস সংখ্যা কত বিক্রি হয়েছে, এই যে আমরা বুক স্টল করি। তাহলে কমিউনিস্ট পার্টি প্রথম থেকে তার মত, তার বক্তব্য, তার মতাদর্শ প্রচার করার মতো সামগ্রী তৈরি করা এবং তাকে ডিসেমিনেট করা, নিয়ে যাওয়ার জন্য, যখন একদম ন্যাসেন্ট স্টেজে, আর উল্টো দিকে আক্রমণ হচ্ছে, ব্যান হচ্ছে, নিষিদ্ধ হচ্ছে, বাজেয়াপ্ত হচ্ছে, আবার নতুন উদ্যমে করছে। এই যখন RSS বড় বড় কথা বলে আর দেশপ্রেমের কথা বলে, আর অনেকে মনে করলো মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ ট্রাম্পের সঙ্গে লড়ে যাবে। কি করে লড়বে? 100 বছর তৈরি করছে, RSS পালন করছে। তার আগে হিন্দু মহাসভা, আরো রকম অনেক সংগঠন ছিল। ব্রিটিশ জমানা কখনো ওদেরকে ব্যান করা বা জেল দেওয়া বা বাজেয়াপ্ত করার কোনো প্রয়াস নেয়নি। তার মানে এই যে সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে গাঁট ছাড়া। তাহলে ব্রিটিশ সাম্রাজ্য প্রথম থেকে বুঝেছিল বিপদ থেকে আসছে, বিপজ্জনক কারা। কখনোই এই দক্ষিণপন্থী ধর্মাশ্রিত রাজনীতি যারা করছে তাদেরকে বিপদ মনে করেনি, বরঞ্চ ব্যবহার করেছে।
তারা ব্যবহৃত হয়েছে। এইখানে হচ্ছে বেসিক ডিফারেন্স। আমাদের কাছে যখন প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি, আমাদের এই গর্ববোধ থাকা উচিত। অনেকের মধ্যে সোভিয়েত রাশিয়ার বিপর্যয়, সমাজতান্ত্রিক শিবিরের বিপর্যয়, ইসরোপের বিপর্যয় মনে করলো এখন তো ইউনিপোলার ওয়ার্ল্ড, মার্কিন ঘেঁষা করতে হবে সবাইকে। আমাদের দেশের শাসক শ্রেণী দুনিয়া জোড়া হলো, সমাজতন্ত্র নয়, সব ইউনিপোলার ওয়ার্ল্ড। এমনকি আজকে যে প্যালেস্টাইন নিয়ে এত কথাবার্তা হচ্ছে, 90-এর দশকের মাঝামাঝি যখন অসলো চুক্তি হলো, পিএলও ভেঙে চুরমার হয়ে গেল, পরে সে পিএলও থাকলো না। পিএলও তখন তো ছিল ইয়াসের আরাফাতের নেতৃত্বে। কারণ অনেকে মনে করলেন ক্যাম্প ডেভিড চুক্তি, অসলো চুক্তি, সুতরাং একটা রূপোর থালায় প্যালেস্টাইন রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ডেলিভার করে দেবে। কোনো আন্দোলন, কোনো সংগ্রাম, কোনো স্লোগান, কোনো মিছিল, কোনো কিছুর দরকার নেই। তো হয়ে গেল, প্রায় পেয়ে গেছি আমরা। তখনও সিপিআইএম বলেছে যে 2 স্টেট, দুটো দেশ, এবং তাদেরকে স্বাধীন দুটো দেশ শান্তিপূর্ণভাবে থাকার মতো অবস্থা তৈরি করতে হবে। ইস্ট জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র, সমস্ত বন্দী মুক্তি করতে হবে, এবং দখলীকৃত জমি যা আছে সেগুলো থেকে অকুপেশন, দখলদারি সরাতে হবে। এটা কেন জন্য বললাম, অনেকে মনে করেন এই 2 বছর আগে, এই অক্টোবর মাসে যখন হামাস আক্রমণ করলো, অনেকে মনে করে প্যালেস্টাইন সমস্যা বোধহয় ওখান থেকে শুরু হলো। এ হচ্ছে সাম্রাজ্যবাদী প্রচার, এ হচ্ছে আরএসএস এর প্রচার। আর অনেকে আমাদের কর্মীরা, সমর্থক দলদাও আমাদের প্রায় মুখে রক্ত তুলে বলতে হয়েছে, আচ্ছা বাংলাদেশে হচ্ছে, ওখানে আপনারা বলছেন না এটা করছেন। তাহলে সাম্রাজ্যবাদ, অকুপেশন, একটা মুক্তিযুদ্ধ, তার দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য লড়াই, দখলদারির বিরুদ্ধে লড়াই, সব যেন ইতিহাসটা ওখান থেকে শুরু হলো। দক্ষিণ পন্থার উত্থান মানে দক্ষিণপন্থীরা সব সময় এটা দেখায় যে ওইখান থেকে ইতিহাসটা শুরু হয়েছে। আর তার আগের ইতিহাসটা বিকৃত। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, মমতা মনে করেন বাংলা শুরু হয়েছে তিনি এসছেন বলে, মোদিও শুরু করে ভারত শুরু হয়েছে মোদি এসছেন বলে। আর এখানেও মনে হলো এই হামাস ওই অক্টোবরের 8 না 10 তারিখে আক্রমণ করলো, তারপর থেকে ইসরায়েলের সমস্যা তৈরি হলো। এই জন্য কমিউনিস্ট পার্টিকে ইতিহাস চর্চা করতে হয়, ইতিহাসের অধ্যয়ন করতে হয়, এবং নিজের কর্মী নেতৃত্বকে সেই ইতিহাস বোধে উদ্বুদ্ধ করতে হয়। আজকের দিনে গোটা বিশ্বে মেহনতি মানুষের লড়াইয়ের একটা বড় অংশ হচ্ছে তার স্মৃতিকে ধরে রাখা, মেমোরিকে রক্ষা করা। সেই মেমোরিকে মুছে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে। নীল সাদা রঙের পোজ করা, গেরুয়া রঙের পোজ করা, এগুলো শুধু রঙের পোজ নয়, আপনাদের মননে, চিন্তনে আমাদের, যাতে তার উপরে তারা যে ইমপ্রেশন দেবে সেটাই থাকবে। শোনো, আমাদের সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণাগার, ইতিহাস কংগ্রেস, এসব আক্রমণ করেছে। শুধু আমাদের উপর দৈহিক আক্রমণ নয়, এই ডকুমেন্টস গুলোকে ওরা চুরমার করে দেয়। আর আমাদের তখন লেখনী সামগ্রীকে, অন্য সমস্ত নতুন যে মাধ্যম এসছে, এই যে লাইব্রেরির কথা বললেন, নয়ন সেন লাইব্রেরি, যে ডিজিটালাইজ করা হলো, স্বাধীনতা পত্রিকার গোটা সব ভলিউমকে ওরা, মুজাফফর আহমদ পাঠাগার ডিজিটালাইজ করছে, আমরা লাইব্রেরিটাকে ডিজিটালাইজ করছি, আমাদের মার্ক্সবাদী পথের গোটা সমস্ত ভলিউমকে আমরা ডিজিটালাইজ করেছি, যাতে একটা ক্লিকে সেটা পাওয়া যায়। কারণ আরেকটা জিনিস হচ্ছে ইজিলি অ্যাভেলেবল। ব্যান কেন করতো, নিষিদ্ধ কেন করে? ওটা যাতে কেউ জানতে না পারে, ওটা তার কাছে না আসে। তাহলে আজকের দিনের ইন্টারনেটের সুযোগে, টেকনোলজির সুযোগে আমাদেরকে ইজিলি অ্যাভেলেবল করতে হবে। অনেকে অনেক কথা সব উল্টো পাল্টা ভুলভাল বলে, কারণ সেটা রোজ তার সকালে তার ফেসবুকে, তার হোয়াটসঅ্যাপে, তার কাগজে, তার টিভিতে, তার বিজ্ঞাপনে, তার শিল্পে, সাহিত্যে, সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে মননের মধ্যে। এটা আমাদের একটা বড় কাজ, যেখানে দাঁড়িয়ে আমাদের এই চর্চা করতে হয়। তাহলে কমিউনিস্ট পার্টি তার জন্ম লগ্ন থেকে শত বাধা সত্ত্বেও তারা এই মতাদর্শগত প্রচার যাতে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, তার জন্য চেষ্টা করেছেন।
আমি আমার বিষয়ে চলে আসি। তাহলে এই যে মেহনতি মানুষকে জড়ো করা হলো কেন? আন্দোলনের পথে টেনে আনতে হবে। যত সে আন্দোলনের পথে আসবে, আন্দোলনের মধ্য দিয়ে তার চেতনা বিকশিত হবে। তা নাহলে কি হয়? এই যে বুর্জোয়া শ্রেণীর লাভ কি? অনেকে বলে আমরা এতদিন করলাম, আরএসএস 100 বছর করলো, দেখো আরএসএস কত বিস্তার হয়ে গেল। বলেন এরকম অনেক, এই সাম্প্রদায়িকতা কদিন আগে ছিল না, এখন কত হই করে হয়ে যাচ্ছে, আর আমরা পড়ে যাচ্ছি, অনেকে ক্লান্ত হয়ে যায়। আসলে কেন? এই যে আপোষের কথা বললাম প্রি ইন্ডিপেন্ডেন্সে, পোস্ট ইন্ডিপেন্ডেন্সেও আমরা যে ব্যবস্থা গড়ে তুললাম, পুঁজিবাদী বিকাশের পথ নিলাম একচেটিয়া পুঁজিপতিদের নেতৃত্বে, কিন্তু পুঁজিবাদী পথ বিকাশের নিলাম, কিন্তু সামন্ত যে প্রথা, সামন্ত যে ব্যবস্থা, তাকে আমরা ধ্বংস করলাম। তাহলে পুঁজিবাদী বিকাশও সম্পূর্ণ হলো না, হতে পারে না। তাহলে যে নতুন ব্যবস্থা গড়ে উঠল নাম করে, সেটা হচ্ছে সামন্ত ব্যবস্থার যে রেমিনিসেন্ট, তার ধ্বংসাবশেষ নয়, তার যে অবশেষ যেটা রয়ে গেল তার উপরে দাঁড়িয়ে। তাহলে আজকে যে সমস্ত সংকট আমরা দেখছি, কারণ যে সুপারস্ট্রাকচার বিল্ড আপ হলো, সাবস্ট্রাকচারটাকে ভেঙে দেওয়া হলো না, এখানে আপোষ হলো। কেন আপোষ করলো? কারণ উঠতি যে বুর্জোয়া ছিল স্বাধীনতার আগে, তাদের তখন অত সামাজিক প্রতিপত্তি নেই, তখন এরকম আদানি আম্বানি এরকম শোনা যেত না, এরকম প্রভাব ছিল না। তাদের সামাজিক যে ক্যাপিটাল সেটা খুব লিমিটেড ছিল, কারণ তখন ন্যাসেন্ট স্টেজ। তাহলে ওরা দুটো কাজ করলো। এক, ওই যে বললাম, আমরা বললাম পূর্ণ স্বাধীনতা, কিন্তু ওরা যাচ্ছে না, কারণ সাম্রাজ্যবাদীর সঙ্গে এটা আপোষ করতে চাইছে। তার সঙ্গে লড়ার মতো তার চেতনা নেই এবং তার ভ্যারিয়েবলসও নেই, কারণ তার সেই সামাজিক বিস্তার নেই, গ্রহণযোগ্যতা নেই। তাহলে সে কি করলো? আমাদের মতো একটা কৃষি প্রধান দেশ, জমিদারি ব্যবস্থা, সামন্ত ব্যবস্থা, তাহলে সামন্ত ব্যবস্থাকে শেষ না করে তারা তার সঙ্গে আপোষ করলো। এটা হচ্ছে পার্টি প্রোগ্রামের মুদ্রা কথাটা বুঝে নিতে হবে। এবং তারই ফলশ্রুতি হচ্ছে, ফল হচ্ছে যে এখনো পর্যন্ত সাম্রাজ্যবাদের সঙ্গে ডেটে লড়তে পারছে না। আর এই যে আমাদের যা কিছু, এই যে নারীদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, পুরনো ধ্যান ধারণা, আমাদের যে কুসংস্কার, এই যে ধর্মীয় আবেগ তৈরি করা, ধর্মীয় উস্কানি দেওয়া, ধর্মাশ্রিত রাজনীতি করা, এই যে মমতা ব্যানার্জি বললেন মহাকাল মন্দির গড়ে দেবো, দুর্গা করেছি, রাম মন্দির করে দিচ্ছে, এই যে কার্নিভাল হচ্ছে, এই যে তোমার গিয়ে ঈদের নামাজে চলে যাচ্ছে, এগুলো হচ্ছে ক্যাপিটালিজমের ডেভেলপমেন্টের রাস্তা নিলাম, কিন্তু ফিউডালিজমকে শেষ করলাম না। তাহলে যে সুপারস্ট্রাকচার বিল্ড আপ করলাম, সেটা এই সাবস্ট্রাকচারের উপরে করলাম, এইটারই সুযোগ নেওয়া হলো। তাতে দুটো বিপদ হলো বা কন্ট্রাডিকশন নতুন চলে আসলো, যেখানে হচ্ছে সাম্রাজ্যবাদীর সঙ্গে হোল হক লড়াই করতে পারবে না। তাহলে সাম্রাজ্যবাদী শাসন চলে গেলেও তার অর্থনীতি, তার সামাজিক, তার অন্যান্য রাজনৈতিক যে প্রভাব, সেটা রয়ে গেল, এখনো তাই। আর যখনই কি হয়, সাম্রাজ্যবাদী সংকট যত বাড়ছে, পুঁজিবাদী সংকট যত বাড়ছে, যে ব্যবস্থা আমরা নিলাম সে ব্যবস্থা যত সংকট বাড়ছে, তখন তারা আরো বেশি ইন্টিগ্রেশন করতে চাইছে ইম্পিরিয়ালিস্ট ফোর্সের সঙ্গে, শাসক শ্রেণী, শাসক দল তাই করে। তাহলে যে এলপিজি, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এই যে নয়া অর্থনীতি, এই যে সবাই, আনন্দ ভাইয়ের পত্রিকা এডিটোরিয়াল লিখেছিল ওই সময়, যেন আমরা বলছি এই IMF চলবে না, আমার কি সমাজে আত্মসমর্পণ করা চলবে না। বললো আমাদের মালগাড়িটাকে যদি আমেরিকান ইঞ্জিনের সঙ্গে আংটাটা লাগিয়ে দেওয়া হয়, তাহলে ইঞ্জিনটা এগোবে, আমরা এগোবো। আমরা তখন বলেছিলাম আমাদের মালগাড়ি যদি নাট বল্টু সব ঢিলে থাকে, পুরোনো মান্দা দামনের থাকে, চাকাগুলো যদি জ্যাম থাকে, তাহলে এগোবো না, সব চৌচির হয়ে যাবে। তা এটা হচ্ছে মানসিকতা। দ্বিতীয় কি বিপদ হলো? একটা বললাম সাম্রাজ্যবাদের সঙ্গে, দ্বিতীয় বিপদ হচ্ছে আমাদের যে আভ্যন্তরীণ বাজার, তাকে তো বিকশিত করতে হলে আসলে এই যে সামন্ত শোষণের যারা শিকারে, তাকে তো মুক্ত করতে হবে। তাহলে কৃষি বিপ্লব হলো না, গণতান্ত্রিক বিপ্লব হলো না, তাহলে আমূল ভূমি সংস্কার হলো না,
তাহলে আমাদের আভ্যন্তরীণ বাজার বিকশিত হলো না, সংকুচিত। তাহলে আমাদের ইন্টারনাল মার্কেটকে ডেভেলপ না করে আমাদের হয়ে গেল পুঁজি যদি বিকাশ করতে হয়, পুঁজিবাদী বিকাশ যদি করতে হয়, তাহলে সেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড হবে, সেটা আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য, প্রতিযোগিতার জন্য তার টেকনোলজি থেকে পুঁজি আমাদের সাম্রাজ্যবাদের উপর নির্ভর করতে হবে, বিকশিত পশ্চিমী দেশগুলোর সঙ্গে আংটা জুড়তে হবে। আমি তার রাজনৈতিক সামাজিক অন্যান্য প্রস্তাবে যাচ্ছে, অর্থনীতির ব্যাপারটা বলছি, এই ব্যাকগ্রাউন্ড। বাকি যখন পার্টি ক্লাস করেন মার্ক্সীয় অর্থনীতি যখন বলে তারা বলবে। আর অন্যদিকে হলো আমাদের দেশের মানুষের বাজার তো সীমিত হচ্ছে, তাহলে যে সংকট যখন আসছে ওরা বাঁচার জন্য ওখান থেকে ইন্টিগ্রেশন করছে, আর যত ইন্টিগ্রেশন করবে তখন তাদের যে সংকট সেটাকে সাধারণ মানুষ, গরিব গুরু মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ তাদের উপরে চালিয়ে দেবে। তাহলে এই যে গালফ, এই যে তফাৎ, পার্থক্য অনেক বেশি বেড়ে যাচ্ছে উইদিন দি কান্ট্রি। মুসলিমীয় কিছু জনের কাছে অনেক হ্যাভ লটস, আর বাকিদের সামনে কাছে কিচ্ছু নেই, হ্যাভ নটস। আবার অ্যামাং দি কান্ট্রিজ, এগিয়ে থাকা পশ্চিমী উন্নত পুঁজিবাদী দেশগুলো, তাদের সঙ্গে গরিব গুরব দক্ষিণী দেশগুলো, তাদের মধ্যে এই গ্যাপটা আরো বেশি বেড়ে যাচ্ছে। সংকটের মোকাবিলা হচ্ছে না, কারণ ব্যবস্থার সংকট, সেটা তো পুঁজিবাদের সংকট, পুঁজির সংকট। সেটা কিন্তু সে কৃষকের সংকট, কৃষির সংকট, বেকারের সংকট সাধারণের কাছে সেটাকে পাস করে দিচ্ছে। আর অন্যদিকে এই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আসল লড়াইটা হচ্ছে, এই যে আন্দোলনের পথ কেন বলছি আমরা, এটা আজকে না, ওই সময় 88 সালে চতুর্দশ পার্টি কংগ্রেসে আমরা বললাম এই যে সংকটটা বাড়ছে, তখন দেখবেন সাম্প্রদায়িকতা এগুলো ইন্দিরা গান্ধী প্রেসিডেন্ট পরে ফিরে এলো, তারপরে যে একাত্মতায় যজ্ঞ হচ্ছে, RSS বিশ্ববিদ্যালয় বাড়ছে, চতুর্দশ পার্টি কংগ্রেসের CPIM বলল যে দেখো এখন দুটো, এক হচ্ছে দক্ষিণপন্থীরা, চরম প্রতিক্রিয়া শক্তিরা, সাম্রাজ্যবাদের সঙ্গে যাদের গাঁটছাড়া বাঁধা আছে, তারা এই সংকট থেকে মুক্তির জন্য ওই পিছিয়ে পড়া ধ্যান ধারণা, সাম্প্রদায়িক ভাবনা, ফান্ডামেন্টালিজম, মৌলবাদ, এগুলোকে আস্কারা দেবে। মানুষের মধ্যে রাগ আছে, ক্ষোভ আছে, দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, তাহলে তাকে সেই দিকে তারা, যেহেতু এটা আছে, রেমিনিসেন্স আছে ফিউডাল ওই ভাবনা চিন্তা, তার উপর দাঁড়িয়ে তারা নতুন ভাবে সেটাকে পুনর্জাগরণবাদী সেখানে নিয়ে যাবে, যাতে ওই ভাবনাটা আবার পুনর্জাগরণ করা যায়, সমাজটাকে পেছিয়ে নিয়ে যাওয়া যায়। আর অন্যদিকে খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণীর কাজ হচ্ছে, শ্রমিক শ্রেণী পার্টির কাজ হচ্ছে যে কিভাবে আরো বৃহত্তর ঐক্য গড়ে তুলে বাম গণতান্ত্রিক শক্তিকে, ধর্মক শক্তিকে এককাট্টা করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষের এই রাগ, ক্ষোভ, জ্বালা, যন্ত্রণাকে আন্দোলন সংগ্রামে রূপ দেবে। এটাই তো লড়াই, দক্ষিণপন্থার সঙ্গে বামপন্থীদের এটাই লড়াই। এখানে যারা বয়স্ক আছেন তারা একটু ফ্ল্যাশব্যাকে গেলে বুঝতে পারবেন, আমি অত ডিটেলসে বলবো না, কারণ অলরেডি আমরা দেরিতে শুরু করেছি, ইতিহাসের মধ্যে গেলে যায়। কিন্তু ওই 88 সালেই দেখবেন, তখন ওই যে রাজীব গান্ধী, বোফোর্স এসব হচ্ছে বলে, তখন কমিউনিস্ট পার্টির কাছে এটা একটা বড় প্রশ্ন এলো, যখন এসব ট্যাকটিক্যাল লাইন সব বলা হচ্ছে না, মোদ্দা কথায় বুঝতে হবে, মোটা মোটা দাগে। একটা দিকে বলা হলো অল ইন ইউনিটি, কংগ্রেস আই, তখন আমরা বলতাম, এখন যেমন INC বলা হয়, তাই না, কংগ্রেস ব্র্যাকেটে আই, ইন্দিরা কংগ্রেস, তার বিরুদ্ধে সবাইকে এককাট্টা করতে হবে। যারা বুর্জোয়া ধর্মনিরপেক্ষ দলগুলো আছে, কংগ্রেস বিরোধী দল, তারা এদিকে যেতে চাইল, আর কমিউনিস্ট পার্টি বললো যে না, এটা অল ইন ইউনিটি হতে পারে না, কংগ্রেসের বিরুদ্ধে সরকার তার বিরুদ্ধে লড়তে হবে, কিন্তু সেখানে সাম্প্রদায়িক শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে। এটাই তো লড়াই ছিল। VP সিং, অন্যান্য NT রামারাও, এখন যাদের দেখছেন বিজেপির সঙ্গে গেছে, এসছে, বেরিয়েছে উপর থেকে চলতো, তখন হচ্ছে এটা হচ্ছে, তখন CPI CPM দুজনে, C রাজেশ্বর রাও
আর ইএমএস নামুদ্দিপাদ চিঠি লিখলেন এই বুর্জুয়া দলগুলোর সামনে, রিজিওনাল পার্টিগুলোকে, যে এই আন্দোলন হবে কিন্তু খবরদার এটা সম্পর্কে সজাগ থাকতে হবে। কেউ মানলো, বেশিরভাগ মানলো না। আচ্ছা মানলো না তার পেছনে এমনি এমনি তো নয়, এটা কারোর পছন্দ অপছন্দের ব্যাপার না। সামনে বলে মমতা বলে বাজপেয়ী একটু ভালো, আসলে তো শ্রেণী রাজনীতি। তাহলে বুর্জুয়া অপোজিশন পার্টিগুলো তারা তো ওই শ্রেণী, পুঁজিপতি এবং সামন্ত, এদের তো প্রতিনিধিত্ব করছে। তাহলে তার যে সীমাবদ্ধতার কথা বললাম, স্বাধীনতার আগে স্বাধীনতার পরে, সেই সীমাবদ্ধ তাদের কাছেও তো আছে। আর তারা বদলে ওই আর্থিক নীতির সময়ও আর এই রাজনীতির সময়ও ওখানে যেমন উদার অর্থনীতি ফলো করা, তেমনি সাম্প্রদায়িকতার প্রশ্ন ধর্মকে যদি ব্যবহার করে যদি বাড়তি লাভ পাওয়া যায়, বাড়তি ভোট পাওয়া যায়, তাহলে অসুবিধা কিছু নেই। যারা গেল তাদের অনেকে সব আজকে যে গুজরাট দেখছেন, রাজস্থান দেখছেন, মধ্যপ্রদেশ দেখছেন, উত্তরপ্রদেশ দেখছেন, মহারাষ্ট্র দেখছেন, উত্তর ভারতের একটা বড় অংশের এই তো সোশ্যালিস্টরা ছিল, কংগ্রেস ও ছিল, কংগ্রেস ফর ডেমোক্রেসি ছিল, কিন্তু তারা সব এই রিজিনাল পার্টিস গুলো ছিল, লেটেস্ট হচ্ছে বিএসপি, তারা সব আস্তে আস্তে রিসিড করলো। তাহলে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে শ্রেণী স্বার্থ, শ্রেণীর রাজনীতি, এটাকে খেয়াল রাখতে হয়। এটা ঠিক আমরা যে শ্রেণী আন্দোলন গড়ে তোলার কথা, যে উত্তাল গড়ে তোলার কথা, গোটা দেশ জুড়ে গড়ে তোলার কথা, সে সীমাবদ্ধতা আমাদের ছিল। স্বাধীনতার আগেও ছিল বলেই তো হচ্ছে তোমার কি দেশ ভাগ হয়ে গেল এবং স্বাধীনতা ওইভাবে ওরা পেয়ে গেল এবং আমরা সে ব্যবস্থা করে তুলতে পারলাম না। তফাৎ কি হলো? চীন দেখুন, তারা লড়লো, কৃষি বিপ্লব করলো, তারা নিজের দেশের মুক্তি আন্দোলনকে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের সময় সঙ্গে সঙ্গে তাদের আভ্যন্তরীণ সমস্যার নিরসন করলো এবং একটা গণপ্রজাতন্ত্রী চীন তৈরি করলো। আমি এটার মধ্যে বেশি যাবো না, সবে চীন থেকে ঘুরে এসেছি, তার অনেক কথা বলতে হয়, সেটা অন্য কোনো প্রসঙ্গে বলবো। কিন্তু এইখানেই তাহলে ট্রাম্প যখন বলছে শায়েস্তা করবো, ট্যারিফ দেবো, ভারত মেনে নিয়েছে, চীনও মেনে নেবে, চীন মানবে? শ্রেণী, মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টিভঙ্গি। চীন বলছে তার সোশ্যালিস্ট যে কনস্ট্রাকশন করছে চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স, তার নিজের ভাবনা চিন্তা আছে, তার নিজের সভ্যতা আছে, তার নিজেদের দেশের ইতিহাস আছে, তার সঙ্গে তার লিঙ্কেজ আছে, খুব আরো বেশি করে গড়ে তুলছে, তার মধ্যে একটা ন্যাশনাল প্রাইড তৈরি করছে, তাতে বেশিরভাগ মানুষকে দেশপ্রেমী এবং তাকে সামিল করেছে তার উদ্যোগের মধ্যে, আভ্যন্তরীণ বাজারকে উন্মুক্ত করেছে, নিজের দারিদ্র্যকে দূর করেছে। এখন ওরা বলছে এই এক্সট্রিম পভার্টি আমরা শেষ করে দেবো, শেয়ার্ড প্রসপারিটি, সবাই মিলে একসঙ্গে প্রসপার হবো, পিছিয়ে পড়া এলাকাগুলোকেও বগল দাবা করে নেবো, তারাও সব একসঙ্গে এগোবো। তাহলে এই যে দেশের মধ্যে ঐক্য তৈরি করা, দেশের মানুষকে সংঘবদ্ধ করা, দেশের মধ্যেকার দারিদ্র্যকে ঠিক করা এবং কৃষিকে, শিল্পকে দুটোকে সমান তালে নিয়ে যাওয়া, এই যে ব্যালেন্স অ্যাপ্রোচ, এইটা তার শ্রেণী দৃষ্টিভঙ্গি। এবং সঙ্গে সঙ্গে কারাপশনের বিরুদ্ধে, মানে এমনি বলা যায় আমরা আমাদের যারা আমন্ত্রণ করেছিল প্রথমে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের হেড, সে মন্ত্রী, যারা আমন্ত্রণে যাদের ইন্টারন্যাশনাল সম্পর্ক হয়, আমরা যখন গেছি সে তখন জেলে, কমিউনিস্ট পার্টির শাসন চলছে, কমিউনিস্ট পার্টির নেতা মন্ত্রী, কিন্তু কারাপশনের চার্জ এসছে, সে জেলে আছে। যে ভাইস মিনিস্টার, বাকি সব আমাদের সঙ্গে সব জায়গায় সে গেল, কারণ সে হচ্ছে তারই দায়িত্ব, ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের হেড, জেলে আছে। এইটা হচ্ছে এই স্ট্রেংথটা সে তৈরি করেছে, যেখানে সে আভ্যন্তরীণ সমস্যার মোকাবিলা করছে, আবার ট্রাম্পের সঙ্গে মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে সমানে সমানে পাল্লা। সে টেকনোলজিতে সে পশ্চিমী দেশের উপর নির্ভরশীল হলো না, পুঁজিতে সে নির্ভর হলো না, সে বাজারে সে নির্ভরশীল হলো না। আর হলো না কারণ সে ইন্টারনালি তার সেই স্ট্রেংথটা তৈরি করতে পারো বৈপ্লবিক শক্তির বিকাশ করে দিয়ে, যার ফলে ওই যে ফিউডাল রেমিনিসেন্স আছে সেটাকে সে এখন নারী আর পুরুষের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে তো মহিলারাই কাজ করে, সামলায়, কোনো ভেদাভেদ নেই। অথচ সেই দেশে 100 বছর আগে মেয়েদেরকে মেটাল
জুতো পরিয়ে রাখা হতো যাতে সে পালিয়ে না যায়, বাইরে না চলে যায়। তাই তো মেয়েদের শুধু পায়ের জুতো মুক্ত করলো না, সে তো প্রোডাক্টিভ ফোর্সের একটা 50%কে আনলিশ করলো। আমি আর তত্ত্বগতভাবে যাচ্ছি না, এই যে সাবস্ট্রাকচার সুপারস্ট্রাকচার আমি ইংলিশ শব্দগুলো ব্যবহার করলাম। আসলে এই যে উৎপাদনের যে সম্পর্ক আছে, সেটাকে যে ফিউডাল যে রিলেশনটা ছিল, সেটাকে তো রিপ্লেস করা হলো না, সেটা তো ভেঙে চুরমার করা হলো না। যার ফলে এখন যখন বলছে আচ্ছা এখানে তো দাঙ্গা ছিল না, এত সাম্প্রদায়িকতা ছিল না, রাতারাতি কি করে হয়ে গেল কারণ আর একটা কারণ আছে বাড়তি। এটা এখানকার জন্য বলছি, কলকাতা শহরের জন্য বলছি, আপনাদের জন্য বলছি, পশ্চিমবঙ্গের জন্য। এই যে শ্রেণী তো বুঝলাম, কিন্তু এখানে ধর্ম এবং জাতিভেদ প্রথা সমাজের দিক থেকে যদি দেখেন, কারণ আমাদের দেশে এই অপ্রেসড কাস্ট আর এক্সপ্লয়েটেড ক্লাস এত ওভারল্যাপিং আছে। তাহলে যেটা হলো, ফিউডাল ব্যবস্থাকে না ভাঙার ফলে বর্ণ প্রথা, জাতি প্রথা, জাতিভেদ, কাস্টিজম, যেটাকে আমরা একসাথে বলছি, ইংরেজি শব্দ হলে অত কথা আমাকে বলতে হয় না, আর কমিউনাল যে ডেঞ্জার কথা আজকে বলছি, তা তো রয়ে গেল। তার গ্রহণযোগ্যতা কেন মানল? ওই বললাম স্বাধীনতা আন্দোলনের সময় প্রথম যুগে যারা প্রথম শিক্ষিত অংশ এলো, তারা সব এলো। তাহলে যেহেতু শতাব্দীর পর শতাব্দী ধরে এই কাস্ট অপারেশন ছিল, তাহলে গ্লাস সিলিং ছিল, তাহলে যারা এক্সপ্লয়েটেড সেকশন, শোষিত যে অংশ, দলিত যে অংশ, দুর্বল যে অংশ, প্রান্তিক যে অংশ, সে তো ওপরে আসলো না। এই সময়ের মধ্যে মধ্যবিত্ত অংশ বাড়লো, যেটা আপনাদের জন্য বললাম, মধ্যবিত্তরা তো বাড়লো, স্বাধীনতা আন্দোলনে এলো, অংশগ্রহণ করলো, কমিউনিস্ট পার্টিও গড়ে তুললো, ট্রেড ইউনিয়নে করলো, সবাই করলো, কিন্তু সেই মধ্যবিত্ত ফ্রেশ ফ্রম প্রান্তিক, দলিত, অপ্রেস সেকশন থেকে এলো না। বেশিরভাগটা এলো যারা এক্সপ্লয়েটার ছিল, যেহেতু ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে সেই অংশে আগে অ্যাডভান্স এগিয়ে আসলো, যাদের জমি জমা ছিল, যাদের সম্পত্তি ছিল। তাহলে কি হয়, তার যে আগের যে শতাব্দী লালিত যে ভাবনা চিন্তা আছে, সেগুলোর বিরুদ্ধে সংগ্রাম যদি না হয়ে থাকে, আপোষ হয়ে থাকে, তাহলে একটু চুলকে দিলেই সেটা ভেতর থেকে বেরিয়ে আসছে। বোঝা গেল কেন এত গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে হঠাৎ এই সাম্প্রদায়িক আবহাওয়া। এখন রিজার্ভেশন নিয়ে একটা বিতর্ক করেই দেখবেন বেশ কয়েকজন এদিকে প্রগতিশীল, এদিকে নেতাদের সঙ্গে ছবি তুলছে, ফেসবুকে দিচ্ছে, কিন্তু বলবে হ্যাঁ এইটার পক্ষে আমি না। তার কারণ হচ্ছে, এটা হচ্ছে লিমিটেশন। হিন্দিতে ক্লাস দিতাম তো, তখন বলতো বর্গীয় চেতনা শ্রেণী। এখন ওরা হিন্দি আরএসএস হিন্দি মানে হচ্ছে বর্গ মানে বোঝে ক্লাস আর কি, যে ওদের এখন সব বর্গ চলছে ওদের গোটা রাজ্য জুড়ে। নতুন আসা যে সমস্ত বিজেপি সমর্থকরা আছে, তাদের এখন রাজ্য জুড়ে বর্গ চলছে, মানে ক্লাস চলছে আর কি, সব জায়গায়, আপনাদের কলকাতাও চলছে। তো যাক, তো ওই ক্লাস আইডেন্টিটি, ক্লাস বিলঙ্গিংস, এবং সেটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আসে, শুধু শিক্ষা দিয়ে আসে না। শিক্ষা দিয়ে কিছুটা সচেতনতা তৈরি হয়। আর এই জন্যই যেমন শ্রেণীকে টেনে নিয়ে আসার চেষ্টা করা হলো আন্দোলন সংগ্রামে, সেরকম সেই শ্রেণীর মধ্য থেকে নেতৃত্ব গড়ে তুলতে হয়। কোনো গ্লাস সিলিং রাখলে চলে না। সোসাইটিতে আছে, সমাজে আছে, ব্যবস্থায় আছে। এইটা লিমিটেশন থাকার ফলে, যার ফলে এত সহজে এই যে পুরনো ধ্যান ধারণা, পিছিয়ে পড়া চিন্তা ভাবনা, ধর্মীয় উন্মাদনা, এগুলোকে কাস্ট, জাতিভেদ প্রথা, কাস্ট অপারেশন, এটা অনেক বেশি করে বাড়ল। যেখানে কমিউনিস্ট পার্টি ছিল, তাহলে কমিউনিস্ট পার্টি আরেকটা রোল হচ্ছে গ্লোরিয়াস রোল। যেখানে কমিউনিস্ট আন্দোলন হলো, সেখানে তারা এগুলো ফাইট আউট করলো, যে অংশ থেকে আসুক। তাহলে আমরা যখন বলতাম আগে এগুলো সব উত্তর ভারতে হয়, দাঙ্গা হাঙ্গামা, আগে সব হচ্ছে জাতিভেদ প্রথা, কাস্ট অপারেশন,
ওখানে হয়, দলিত কন্যাদের উপর অত্যাচার করে ওখানে। এই যে বামপন্থী দুর্বল হওয়া, শ্রেণী আন্দোলন দুর্বল হওয়া, শ্রেণী সংযোগ বিচ্ছিন্ন হওয়া, শ্রেণী সংযোগ দুর্বল হওয়া, শ্রেণী বিষয়গুলোকে নিয়ে আন্দোলন সংগ্রামের তীব্রতা কমা, তাহলে এই সব যেগুলো ছিল সেগুলো আবার তখন কোনটা উড়িষ্যা আর কোনটা উড়িষ্যার আসা মেয়ে এখানে এসে দুর্গাপুর, তফাৎ থাকছে না। কোনটা উন্নাও, কোনটা হাঁসখালি আর কোনটা হাতরাস, তফাৎ থাকছে না। কোনটা মুরাদাবাদ আর কোনটা কখন বসিরহাট হয়ে যাচ্ছে, কোনো তফাৎ থাকছে না। এর মধ্যে আরএসএস, বিজেপি খুবই সংঘবদ্ধভাবে, পরিকল্পিতভাবে তৃণমূলকে এটা ব্যবহার করেছে। ধর্মাশ্রিত রাজনীতি, পিছিয়ে পড়া ধ্যান ধারণা, আমাদের যা কিছু নিয়ে আমরা গর্ব করতাম, এগিয়ে থাকা যে চিন্তা চেতনা, সেটাকে ব্লান্ট করলো এবং তারপরে তার জিনিসগুলোকে রিলোড করে দিল। তাহলে আবার সেই জায়গায় ফিরতে হবে। উপায় কি? আজকে যে বিষয়টা দেওয়া হলো, তাহলে আমাদের শ্রেণী আন্দোলনটাকে গড়ে তুলতে হবে, শ্রেণী চেতনাকে বিকশিত করতে হবে। যেখানে শ্রেণী চেতনা দুর্বল হবে সেখানে তার এই ধর্ম এবং এই জাতি, এই অন্য যে আইডেন্টিটি গুলো আছে সেগুলো আরো বেশি করে সেখানে মাথাছাড়া দিয়ে উঠছে। এটা কমিউনিস্ট পার্টি আজকে আমি নতুন করে বলছি না, যেটা আমরা বরাবর বলছি। এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তাহলে আমরা যেটা করলাম, দেখবেন একটার পর একটা আন্দোলন, এই যে 100 দিনের কাজ, আমি এখানে আপনাদের এখানে বলেছি বলেই বলছি, কোন একটা ওকেশনে বলেছি মিড ডে মিল, আইসিডিএস, কারণ ওই যে কি জ্বালা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসে নিজারে। আমার পরিবারের লোকজন তো, আমি তো আর 100 দিনের কাজ করতে যাচ্ছি না। আবার এই যে বলে ভাতা টাতা পাচ্ছে, ভিক্ষা পাচ্ছে, কারণ সে তো, আমি তো ওই 500 টাকার উপর নির্ভরশীল না। কিন্তু আমি যদি শ্রেণী ভাবনা দিয়ে ভাবি, তাহলে আমি কখনো এভাবে বলতে পারি না। তাহলে আমি আসলে মধ্যবিত্ত, উচ্চবিত্ত বা শাসক দল, শাসক শ্রেণীর যে ভাবনা, সেটা চালিয়ে যাচ্ছে। সেটা আমি জাতি ব্যাপারে বললাম, ধর্মের ব্যাপারে বললাম, অর্থনীতির ব্যাপারে বলেছি। তাহলে গত বেশ কিছুদিন আমরা রাজ্য কমিটি থেকে বললাম, এবং দেখবেন বিভিন্ন জেলায়, এবং সেখানে এই শ্রেণীর মানুষ আসছে। 100 দিনের কাজ, জব কার্ড বাঁচাও, জব কার্ড, জব দাও, হাইকোর্টে যা আদেশ হয়েছে এটাকে লাগু করো, আরো তীব্র করতে হবে আন্দোলন। আবাস যোজনা আন্দোলন যেরকম করো। পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা এই চোর ধরো, জেল ভরো, দুর্নীতি, আবাস যোজনা, 100 দিনের কাজ, এরা হই হই করে করলাম বলে এই সেকশনের মধ্যে যারা প্রতিরোধ গড়ে তুলবে, যারা লড়াইটা করবে মাঠে দাঁড়িয়ে, যারা কোমর কষে এগিয়ে আসবে, সেই অংশকে নামানো গেল, তার মধ্যে একটা প্রতিরোধ স্পৃহা জাগালো। আমরা লোকসভা নির্বাচনের আগে, এই জন্য বিধানসভা নির্বাচনের আগে বলেছি, লোকসভা নির্বাচনের আগে পারিনি, নানান কারণ, সেটা আমরা রাজ্য সম্মেলনে আলোচনা করেছি। তাহলে এই 26-এ কি হবে, 26-এ কি হবে, এসব ফেসবুক আলোচনা হতে পারে, সোশ্যাল মিডিয়া আলোচনা হতে পারে, কিন্তু আদতে আমরা বললাম আন্দোলনের তরঙ্গ শীর্ষে আমাদের নির্বাচনকে ফেস করতে হবে। গ্রাসরুট লেভেল স্ট্র্যাটেজি, রাস্তাঘাট হতে পারে, পানীয় জল হতে পারে, সিভিক সার্ভিস, এই যে কলকাতায় জল জমে গেল, মরে গেল 12 জন লোক, ইলেকট্রিক সাপ্লাই বিরুদ্ধে হতে পারে, ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে, পরিবহনের অবস্থা খারাপ আছে, রেশনের কথা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, শিক্ষা হতে পারে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, একটার পর একটা। এই আমরা বন্যাত্রায় টাকা দিলেন আপনি, আমাকে একজন ফোন করলো, ওই দ্বীপে, আমি সরাসরি ওখানে গঙ্গা ভাঙন বলে ওখানে যাই মাঝে মধ্যে, মালদা জেলায় দায়িত্বে ছিলাম বলে, ভূতনির চর আছে একটা, ভূতনির মধ্যে একটা গদাই চর আছে, খুবই পিছিয়ে পড়ে এলাকা, মানে ওটা যে কোনো দিন ওটা অন্য রাজ্য চলে যেতে পারে, মানে ভাঙে গড়ে, কিন্তু চরে ফার্টাইল ল্যান্ড আছে বলে ওরা ছেড়ে আসতে পারবে না, বন্যায় মাঝে মাঝে ভেসে যায়, প্রত্যেকবারে যা হয়। তো একজন মাত্র পার্টি মেম্বার আছে, তাও করোনার আগে ছিল না, হারিয়ে গেছিল। যখন আমরা গেলাম ওখানে, একটা মজা আছে, যখন আমি গেলাম, এই যে শ্রেণী বিচ্যুতি কাকে বলে, যখন আমি অনেক জায়গায় গল্প করেছি, আর করোনা হয়েছিল, আমারও হয়ে গিয়েছিল, তারপরে করোনা যে শুরু হলো, আমি ওদিকে যাওয়া উচিত, অক্সিজেন যা পাওয়া পাবো, তো আমরা কাজও কিছু শুরু হবে, কিন্তু বেশি চাপ নেওয়া যাবে না, দুর্বল হয়েছি। তো ওখানে আর নদী ভাঙন হচ্ছে মুর্শিদাবাদ, মালদায় মিটিং দিয়ে ওখানে গেলাম, যাকে তো ওখানে ওই আশ্রয় যারা নিয়েছে, পাড়ে এসে আছে, তাদের মধ্যে একজন বললো যে হচ্ছে পঞ্চায়েতের বাবা প্রধান ছিল, হ্যাঁ, বা উপপ্রধান ছিল,
তো বললো সে বাবার কথা বললে কি হবে, এখন তো কেউ আসে না, কেউ তো জয়েও রাখে না, দেখলাই তো ওর মধ্যে যারা আছে ও তখন বলছে আমাদের পার্টি, কিন্তু আমাদের লোকজন বলছে ওখানে তো কেউ নেই, মানে আগের প্রজন্মের নেতারা যেত টেত আর কি, আমাদের গ্যাপ হয়ে গেছে। তাহলে একেই পাকড়াও করো, ও তো বলছে জয়েব করো, অফিসে ডাকো, তারপর হয়ে যাক, এখন ওই একমাত্র একজন একটা পার্টি মেম্বার আছে, আজকে ফোন করলো, আনলাম আমি এখন কল্লোর সঙ্গে কথা চলে যে কোথায় কি লাগবে, কোনটা আমাদের নিড বেস কি চাই, তো বললো সে তো চিড়ে টিড়ে সব যা আছে আসছে, সে তো প্রত্যেক বছর হয়, তো প্রত্যেকবার না হয়, তো আমাদের এখানে চরে একটি স্কুল ছিল, সেখানে মাস্টারমশাই ছিল, ওই যে সব আপনাদের কি সব হয়েছে, চাকরি গেছে, তো আর কোনো মাস্টার আসছে না, আমাদের ছেলেগুলো খুব পড়াশোনা করছে না, তো বাবু আপনাকে আমাকে একটা মাস্টার দেন, নিড বেসড। পার্টির লোকজনকে বললাম কত বেকার ছেলে মেয়ে আছে, কতজনের চাকরি চলে গেছে, কেউ শিক্ষক হতে চায়, ছাত্র যুব আছে, রিটায়ার্ড মাস্টার আছে, কাউকে দিয়ে একজনকে দাও, দরকার আমরা মাস মাইনে এখান থেকে দেবো, রিলিফের মাস কাজ হিসেবে এটাই দেওয়া হবে। ওই স্কুলে তো বাড়িটা রয়েছে, অন্য জায়গায় হলে দখলদারি আছে, তৃণমূল আছে, বেশিরভাগ জায়গায় যেখানে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে, আরএসএস সেখানে তার নিজের স্কুল চালু করে দিচ্ছে, লোকের তো অভ্যেস আছে সেখানেই যাবে, একদম এলিফ্যান্ট মেমোরি, ওইখানেই পড়াশোনা হয়, ওখানে যায়, বাকি ওখানে যাবে, কিছু নেই, বিকল্পটা নেই, মমতা স্কুল বন্ধ করে দিচ্ছে আর সে স্কুল খুলে দিচ্ছে। তো বললো হ্যাঁ এটা তো ভালো কথা হয়েছে না, ওখানে রিলিফ কম্বল টম্বল পাঠার থেকে বেশি হচ্ছে, আমি আগামী 1 বছরের মাইনের ব্যবস্থা করছি একজন ওখানে ভলেন্টিয়ার টিচার, যে পার্টির সংগঠক হবে, ওখানে অন্তত এই সঙ্গে যাওয়া কঠিন, নৌকো পার হয়ে যেতে হবে, জল নেমে গেলে লোকের প্রয়োজনটা কি, এইটা আমার যে মালদা টাউনে যে নেতা বসে আছে তার এই ফিলটা হবে না, তার ছেলে তো হয় সারদা বিদ্যা মন্দিরে, না অন্য কোনো না একটা ইংলিশ মিডিয়ামে, না একটা ইন্টারন্যাশনাল স্কুল, না একটা সরকারি স্কুল, না একটা সরকারি মাদ্রাসা কোথাও পড়ছে। কলকাতা শহরের মধ্যে এরকম অসংখ্য মানুষ আছে যারা আমাদের শ্রেণীর মানুষ, তার সঙ্গে যোগাযোগটা নেই বলে তার চাহিদাটা কি, তার প্রয়োজনটা কি আমরা বুঝতে পারছি না। এই জন্য আমরা কেওয়াইবি বললাম, সেটা 2-3টে অ্যাসেম্বলি ছাড়া কোথাও ভালো করে হয়নি। যে জানো একজন কাঠ মিস্ত্রি যদি একটা কাঠের চেয়ার করতে বলেন, দরজা করতে বলেন, তক্তপোষ করতে বলেন, তাকে কিন্তু কাঠটাকে বুঝতে হবে, তারপরে বুঝতে হবে কোন কাঠ দিয়ে পায়া হবে, কোনটা দিয়ে বাটাম হবে, তাই না? তাহলে আমি যদি আমার শ্রেণীর কথা বলি, শ্রেণী আন্দোলনের কথা বলি, তাহলে শ্রেণী মানুষের যেতে হবে, তার কাছ থেকে শিখতে হবে, বুঝতে হবে, তারপরে তার দাবি দাওয়া লোকে নিয়ে আমাকে আমার আন্দোলন সংগ্রামে সেটাকে আনতে হবে। আমরা এমনি বলছি না, এই মুহূর্তে হুগলি জেলায়, পূর্ব বর্ধমানে, মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে, মুর্শিদাবাদে, আর অনেক নাম বলতে পারি আমি, কিন্তু যেখানে ধরে এগুলোকে, এবং তাদের অভিজ্ঞতা, তার রাজ্য কমিটির মিটিংয়ে বলেছে, একবার যখন আমরা গেছি, গরিব মানুষের সঙ্গে বসেছি, বৈঠক করেছি, দালানে হোক, উঠোনে হোক, চাটাইতে হোক, তারপর তাদের কাছ থেকে ইস্যুগুলোকে নিয়েছি, এবং তারপরে সেটা যখন আন্দোলন, পোস্টার, মিছিল, মিটিং, স্লোগানে আসছে, আরো বেশি দলে দলে লোক বেরিয়ে আসছে, কারণ তারা বলছে এটা আমাদের দাম। সে কারখানায় হতে পারে, সে অসংগঠিত শ্রমিক হতে পারে, সে বস্তি হতে পারে, এবং গেলে সাড়া পাওয়া যায়। ব্রিগেডও তো 4টে শ্রেণী সংগঠন জমায়েত করে দেখালো, কিন্তু ওই বটম আপ দক্ষিণপন্থী বিষয়টা হচ্ছে টপ ডাউন। তবে আমাদের দিল্লিতে একটা মিটিং হয়েছে, ওখানে একটা কনভেনশন হয়েছে, কলকাতায় একটা কনভেনশন হয়েছে, সেখান থেকে একটা বিষয় বেরিয়েছে, সেটা নিয়ে পাড়ায় যাও বা কারখানায় যাও বা কৃষকের কাছে যাও। আর অন্যদিকে হচ্ছে এই পাড়ায় বৈঠক করলাম, মিটিং করলাম, সেখান থেকে বিষয় উঠে এসছে, আর সেটাকে আমার আন্দোলন সংগ্রামের রূপ দেওয়া। দুটোর মধ্যে একটা তফাৎ, শ্রেণী দৃষ্টিভঙ্গির তফাৎ আছে। শ্রেণীর ইস্যু শ্রেণীর কাছ থেকে নিতে হবে, তার ভাষায়, তার ভাষ্যে প্রকাশ করতে হবে। বামপন্থীদের কাছে এই সময়ের মধ্যে আমরা যে মহিলা ব্রিগেড বললাম, মহিলা সমিতি আছে, সম্মেলন করছে, মেম্বারশিপ হচ্ছে, আরো ভালো করে হবে, এবার ভালো হচ্ছে, জমায়েতগুলো হচ্ছে, সম্মেলন কণিকা জিজ্ঞেস করলে আরো ভালো হবে, কলকাতায় জেলায় করতে হবে, আপনাদের সবাইকে হাত বাড়াতে হবে। কিন্তু দাসপুরে দেখেছেন, অল্প বয়সী ক্লাস 9 মেয়ে উঠে দাঁড়িয়ে তার সমস্যা বলছে, ওরা টিভিকে তার কাছে ইন্টারভিউ নিচ্ছে। আবার একটা যা আছে, মীনাক্ষী একটা তৈরি হয়ে গেছে ব্র্যান্ড, বলে সিপিএম এর নতুন মীনাক্ষী চলে এসছে, নিজের ভাষায় এরকম বলে আর কি। সে কোনো নেত্রী নয়, কোনো সংগঠক নয়, কোনো মেম্বার নয়, এসএফআই করে কিনা আমি জানি না, করে না।
আমি এখানে বলছি 2021-এ দাসপুরে, ওই যে আমাদের প্রায়োরিটি করি তো কোথায় লড়বো না, দাসপুর কেন্দ্র কেউ নিতে চাইছিল না, ভাগাভাগি হয় না, একে দিন ওকে দাও, কারণ আমাদের সব লড়ার তাগত নেই। এটা সেখানে আমি বলছি 4 বছরে ভোটে একদম হয়ে করে জিতে যাবো তা নয়। তাহলে এই নতুন ধরনের কর্মসূচি নিয়ে যেতে বলেছি। পরিযায়ী শ্রমিক সব জায়গায় হচ্ছে তা নয়, যেখানে যে জেলাগুলোতে অনেক বেশি আছে হচ্ছে। এখন এখানে মিটিং করেছে তাদের পরিবারদের নিয়ে, মুর্শিদাবাদের নেতা এখন কেরালায় চলে গেছে, ওরা বলছে আমরা তোমার গিয়ে এখানে মিটিং করব। এখন আমাকে বলছে 15,000 লোককে নিয়ে মিটিং করবো, 1,025 টাকা খরচা হবে, এখানকার কেরালা পার্টিকে একটু বলে দিন না দিক। ও তো চলে গেছে ওদের মিট করার জন্য, তো সব বলছে এখন অত লোক আসবে আর কি। তাহলে এমনি একটা যাওয়া, সে তো আমরা কয়েক বছর ধরে বলছি, সে একটু পরিযায়ী শ্রমিক তারা করছে, আমাদের যে ছক বাধা আছে, নিয়ম আছে, সার্কুলার আছে, কিন্তু যে স্বতঃস্ফূর্ততার এলিমেন্টটাকে, এবং তারা মনে করে আমাদের কথা, অভয়া আন্দোলনের থেকে শিক্ষা। কোন সংগঠন আমরা ডাকলে এইভাবে এত বিস্তৃত মানুষ জড় হতেন? কারণ সেই মানুষগুলো বুঝে যায় এটা আমার কর্তব্য। যারা গাল দিতেন মিছিলে গিয়ে কি হবে, মিটিং কেন করে, মিছিল করলে রাস্তা আটকে যায়, মাইক কেন বাজাচ্ছে এত রাত্রে বসে, তাহলে এই সুরটা বাধা। কিন্তু আমরা কিভাবে করছি না, সুরটা বাঁধতে বলছি, ওইভাবেই করতে হবে তা না, ফরমাল নিজের মতো করে করা যায়। গানের অনুষ্ঠান হলো দেখবেন, এ তো কবির এমনি গান গেতে চলে গেল, ক্লাসিক্যাল যত বেশি হবে তত বেশি টুং টুং টাং টাং করে, আমি তো মাঝে বিরক্তি হতাম, তবলা একবার করে করছে, একবার এটাকে টানছে, একবার এটাকে ঘুরছে, একবার তারটাকে একবার সে তারটাকে করছে, হচ্ছে। আসলে কি হয়, সিনক্রোনাইজ করে। তাহলে মানুষের সঙ্গে, আমার শ্রেণীর সঙ্গে আমাদের যা কর্মসূচি, কাজ কারবার, তার সঙ্গে সিনক্রোনাইজটা করা দরকার আছে। মেরে সুর মেরা তোমারা, এই তালটা ঠিক করা দরকার আছে। আন্দোলন সংগ্রামের এটা হচ্ছে প্রাথমিক পর্ব। আমি এখানে আজকে এখানে কথা বলছিলাম, প্রতীককে বললাম যে আমরা কদিন ধরে ভাবছিলাম এরকমই, এগুলোকে ভার্টিক্যাল প্রোগ্রাম বলে, একটা ভার্টিক্যাল প্রোগ্রাম করছি। আমাদের আইপিটি আছে, গণনাট্য সংঘ আছে, নাটকের দল আছে, বাকিরা কাজকর্ম করেন, কাউকে কোনো খারাপ বলার কথা নয়, কিন্তু আরো একটা বড় অংশের ছেলেপুলেরা আছে যারা গান বাজনা করে, নাটক করে, করতে চায়, তারাই বেশি। এটা আমি এটা উদাহরণ দিলাম, যেহেতু এটা পারফর্মিং, এরকম অনেক অন্যান্য সেকশনে আছে, লেখালেখি করে। তাহলে তার সঙ্গে আমার যোগাযোগটাকে গড়ে তোলা, মানে আমার সংগঠনে। তারা বললাম কলকাতায় একটা জেলাকে একটা পাইলট প্রজেক্ট বলছি, তো কলকাতা বললাম একটা কালচার ব্রিগেড করার জন্য একটা হচ্ছে, এবং এখন সামনে মহিলা সম্মেলন আছে, তারপর ইলেকশন আছে, এখন যদি শুরু করো, তাহলে কালচারকে মাধ্যম করে এই সংযোগটা তৈরি করা। এই যে জেন জেড করা বলা হচ্ছে না, জেন জি কিন্তু এইভাবে তার সঙ্গে যোগাযোগটা গড়ে উঠতে পারে। কিন্তু সেই অংশকে দিয়ে কথা, আমরা যদি বলি আমি করব, আমরাই করব, এটা একটা আমাদের ব্যামো আছে, তাহলে কিন্তু বিপদ আছে। এটা সেই অংশকে নামাতে হবে, আমরা ক্যাটালিস্টে কাজ করতে পারি। তাহলে আন্দোলনটা আমি এখন এরকম মেপে দিয়ে কিছু বললাম না, কি অনেক সময় হয়ে গেল? হ্যাঁ, আমাকে আরেকটা বক্তব্য করতে হবে গিয়ে দক্ষিণে। যাক, আমি সব একটু কথা বললাম, যে পছন্দ হবে না, একটু আবার পলিটিক্যাল কথা ফিরে আসি। যে বৃহত্তর ঐক্যের কথা বলছি, বাকি অংশের কথা বলছি, অভয় আন্দোলনের এক্সপিরিয়েন্স থেকে বললাম। আবার আমি প্রথমে যাচ্ছি কমিউনিস্ট পার্টি, এর মধ্যে আমি সব বললাম আমরা করছি না, আমাদের এগুলো অপদার্থতা তো নয়, বাস্তবতা আছে, সে বাস্তবতা স্বীকার করে বলছি, কিন্তু কোথাও তো সূত্রপাত ঘটাতে হয়, চেষ্টা করতে হয়। ভার্টিক্যাল প্রোগ্রাম এই জন্যই বলছি, একসঙ্গে আমি গোটা রাজ্যকে বলি করবে না, একসঙ্গে গোটা জেলাকে বলি করবো না, কিন্তু একটা পকেটে আমরা কিছু এক্সাম্পল ক্রিয়েট করলে, এটা আবার ওই যে বললাম, এই শ্রেণীর আছে দুর্বলতা আমাদের, যে আমরা কপি করতে পারি, ইনোভেটিভ ওয়েতে, নতুন ভাবনা দিয়ে, নতুন পদ্ধতি কিছু করা নয়, ওই ছক বাঁধার মধ্যে আছি। কিন্তু একবার যদি নতুন ইনোভেটিভ কিছু একটা করে, প্রথম দিকে একটু বকাবকি হয়, এটা কেন করছে, এটা বাড়তি উৎসাহ নিচ্ছে কেন, এটা বেড়া কথা বলছে কেন, তারপরে যে এটা সফল হয়ে যায়, এটা রোলের দোকানের মতো। প্রথমে কেউ তো একটা রোলের দোকান দিয়েছিল, তারপর ফ্রক পাড়ায় ওই রোলের দোকানে আসে, পাড়ে পরে ডান পাশে বাম পাশের পেছনে আর অনেকগুলো রোলের দোকান করে দেবে সবাই। তার আগে কেউ ভাবেনি যে পাড়ায় পাড়ায় নিজাম ছাড়া অন্য জায়গায় রোল বিক্রি হতে পারে, কেউ তো এটা ভেবেছিল। এটা ইনোভেশন। কমিউনিস্ট পার্টি, কাকাবাবুর কথা আমরা কেন বলি?
পিসি যোশীর কেন কথা বলি, আর অনেক রকম নেতা আছে, আমি সবার নাম বলছি না, যারা এই ইনোভেশনকে, ক্রিয়েটিভ কাজকে, সৃজনশীলতাকে, গঠনমূলক কাজকে, প্রতিষ্ঠান গড়ে তোলার কাজকে উৎসাহ দিয়েছিলেন, ট্যালেন্টকে খুঁজে বার করেছিলেন। যে আমার কাছে ধারে কাছে আছে তাই সে নয়, কাকে দিয়ে কোনটা হবে তার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। পার্টি খুব ছোট ছিল, দুর্বল ছিল, তবেই তো আইপিটিএ গড়ে উঠলো, তবেই তো সংসদ তৈরি হয়ে গেল। পার্টি গড়ার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার গিয়ে এআইটিউসি গড়ে উঠলো, তারপরে একটা সংগঠন পরপর, মহিলা সমিতি তৈরি হওয়ার আগে মহিলা আত্মরক্ষা সমিতি, এটাকে বলে নিড বেসড। আমি আজকে লেখা লিখেছি, লিখেছি বলতে চাইছিলাম না। মহিলা আত্মরক্ষা সমিতি, কারণ আকাল হয়েছে, মানুষ মারা যাচ্ছে, অভাব হয়েছে, প্রথম আঘাতটা মেয়েদের উপরে আসে এবং মহিলা পাচার বাড়ছে বাংলায়। তাহলে মহিলাদের রক্ষা করতে হবে, তাদের নিজেকে সংগঠিত করতে হবে। মহিলা আত্মরক্ষা সমিতি হলো। কালচারাল ব্রিগেড, তারা আকালের সময় গিয়ে গোটা দেশের মধ্যে ঘুরে বেড়ালো এবং রসদ সংগ্রহ করলো। পাঞ্জাবের কৃষকরা ট্রেন বোঝাই ফসল পাঠিয়ে দিলেন, তাইতে কমিউনিস্ট পার্টি এখানে লঙ্গার করলো। আবার নবান্ন নাটক হলো, নবান্ন নাটক হলো, কমিউনিস্ট পার্টি আইপিটিএস তখন তৈরি হয়েছে, 2-3 বছর হয়নি, তারা সিদ্ধান্ত নিল যে 4 বছর হয়েছে, যে তোমার গিয়ে খাজা আহমদ আব্বাসকে দিয়ে হিন্দি একটা সিনেমা হবে, ধরতি কে লাল। হিন্দি সিনেমার ইতিহাসে একটা উল্লেখযোগ্য আছে, কিন্তু প্রডিউসার হচ্ছে আইপিটিএ। 2টো ফিল্ম করেছিল, দ্বিতীয় নামটাই ভুলে গেছি, কিন্তু ধরতি কে লাল। তার মানে কি, নতুন মাধ্যম, তারা এক্সপেরিমেন্ট করলো, রাজস্থানে উঠেলেন আর নতুন নতুন সব চলে গেল। তাহলে নতুন মাধ্যমকে ব্যবহার করতে হবে, যেমন নাটক, যেমন পোস্টার ড্রামা, যেমন কার্টুন, যেমন ওয়াল রাইটিং, টেস্টেড, টাইম টেস্টেড, সেগুলো কমে গেছে। এই যে উত্তরে বন্যা দুর্গতের পাশে দাঁড়ান, আচ্ছা কলকাতায় যদি শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে, ধর্মতলায়, বাস স্ট্যান্ডে যদি এরকম একটা লেখাও থাকতো, সিপিআইএম লিখুক বা ডিএফআই লিখুক বা মহিলা সমিতি লিখুক বা এসএফআই বা সিআইটি লিখুক, উত্তরবঙ্গ থেকে যে মানুষরা বাস থেকে বা ট্রেন থেকে নামতো, এই যে সংযোগ উত্তর এবং দক্ষিণের মধ্যে, যে প্রত্যেকটা ভোট আসলেই বলে উত্তরবঙ্গ আলাদা করবে, রাজ্য করবে, কেন্দ্রশাসিত অঞ্চল করবে, সব বলে, তো এই মানসিক সংযোগ তৈরি হয়। তো এটাকে আমাকে সার্কুলার দিয়ে বলে তারপরে করতে হবে, এই উদ্যোগ নেওয়া উচিত। আমরা এইভাবে, এই সময় আর ভালো কাজটা হয়েছে বন্যার সময়, যেহেতু ওই সময় যে পিআরসি তৈরি হলো কেন, তখন অবিভক্ত বিহার, এই বাংলা, বিহার, উড়িষ্যা, বিহারের ওইসব আমাদের লাগু এলাকাগুলোতে, যেখানে পরে ডিবিসি করতে হলো, বন্যা হচ্ছে। কাকাবাবু দেখলেন প্রত্যেকবার বন্যা হয়, বন্যার সময় ত্রাণ সমিতি তৈরি করতে হয়, টাকা পয়সা ওঠে, ত্রাণে পাঠানো হয়, চিকিৎসক পাঠানো হয়, চিকিৎসক পাঠানো হয়, তারপর কিছু টাকা বেঁচে যায়, সেটা আবার রেখে দিতে হয়, আবার সেটা কি করা হবে সে নিয়ে আলোচনা হয়, কমিউনিস্ট পার্টির টাকা পয়সার ব্যাপার খুব হিসেব নিকেশ করতে হয়। এবং তারপরে তখন বললেন একটা পার্মানেন্ট রিলিফ কমিটি করে নেওয়া উচিত, প্রত্যেক বছর একটা করে করতে হয়, এসব বিশিষ্ট লোকজনকে নিয়ে পার্মানেন্ট রিলিফ কমিটি হলো, তারা রেগুলার কাজ করবে, যাতে যখন প্রয়োজন হবে হুইসেল বাজালেই তারা নেমে পড়বে। এই সময়ের মধ্যে সে দুর্গাপুরের কাণ্ড হোক, সঙ্গে সঙ্গে কমরেডরা নেমেছেন ওখানকার সব অংশের, তারপরে ধারাবাহিক হয়ে চলছে। আর ওখানে যখন উত্তরবঙ্গ ভাসছে, বিপর্যয় হয়েছে, তখন দাঁড়িয়ে আমাদের ছাত্র যুব, আমরা বলেছিলাম ছাত্র যুবদের সামনে যেতে হবে। অনেকে ছাত্র যুব কেন, ইয়াং দুর্গম জায়গায় যেতে পারবে কেন, বাকিরা সব জায়গায় একটু ধারে কাছে গিয়ে চলে আসলো, কিন্তু একদম রিমোট এলাকায় যেতে পারে না। ওখানকার পার্টি নেমেছে, কারণ গোটা জেলায় হয়নি, জেলার কিছু কিছু অংশে হয়েছে, বাকিদেরকে নামানো গেছে এবং ভালো উদাহরণ তৈরি করেছে। এই আবার আপনারাও নেমেছেন, টাকা তুললেন, সব জেলায় পরদিন থেকেই নেমেছে, সংগঠনগুলো নেমেছে, যে যা সংগঠন করছে, এটা একটা ভালো কাজ। এইগুলো হচ্ছে আমার মানুষের সঙ্গে সংযোগটা তৈরি করতে সাহায্য করে। আমি এগুলো এরকমই আমরা আরো কয়েকটা উদ্যোগ নিয়েছি কেন্দ্রীয়ভাবে রাজ্য কমিটির তরফ থেকে, যাতে দাঁড়িয়ে এই বিশেষ বিশেষ কিছু কর্মসূচি নিয়ে বিশেষ বিশেষ অংশকে যাতে মোবিলাইজ করা যায়। আপনাদের কাছে এটাই বলবো। এখন এসআইআর শেষ যে বিষয়টা বলবো, এখনকার এই মুহূর্তের চ্যালেঞ্জ হচ্ছে, ওই যে বললাম 26-এর নির্বাচনের আগে, বিহার নির্বাচনের আগে, এই যে আরএসএস, বিজেপি যে নয়া ফাঁসিবাদী যে চরিত্র ফুটে উঠছে তাদের কাজকর্মের মধ্যে, তারই তো এটা অংশ।
তাহলে সবার গণতান্ত্রিক অধিকার থাকবে কেন, সবার ভোটাধিকার থাকবে কেন? এটাকে সংকুচিত করতে চাইছে। এটা একদিনে হয়নি। আমার নোটে একটু ফিরে যেতে হবে, এই কথাটা না বললে হবে না। চাটা খেয়ে নিয়ে আচ্ছা, ওটা আমার গায়ে পড়তো, তার চেয়ে ভালো পেটে গেল রাখার জন্য। আমি কি বলবো আর 10-15 মিনিট? না, শেষ করি। ট্রাম্প চীন এগুলো বলে দিচ্ছি। আমি সাম্প্রদায়িকতা প্রশ্ন বলছিলাম, তারপর এসআইআর এলাম, তাই তো? হ্যাঁ, তাহলে এই যে সামাজিক সংকট হচ্ছে, তার মানে বিচ্ছিন্ন করছে মানুষের সঙ্গে মিলেছে। আমরা তখন 80 দশকের শেষের দিক থেকে বলেছিলাম, তাহলে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতা, সন্ত্রাসবাদ, ধর্মান্ধতা এইগুলোকে হাতিয়ার করে মানুষকে ভাগ করছে। প্রশাসন নিজে, শাসক দল, শাসক শ্রেণী তার নিজের প্রয়োজনে, গদির জন্য, টিকে থাকার জন্য এই পথ ধরে যেটা বললাম জাতি প্রথা, তার সঙ্গে হচ্ছে সাম্প্রদায়িকতা, তখন দুর্বৃত্তায়ন, ক্রিমিনালাইজেশন। প্রথমে কি করে, ক্রিমিনালদের দিয়ে ভোটাধিকার আটকাচ্ছে। তারপরে এই ক্রিমিনালকে ব্যবহার করতে গিয়ে যে আরক্ষা বাহিনী, পুলিশ, যে অ্যাডমিনিস্ট্রেশন, তাদেরও ক্রিমিনালাইজেশন হয়ে যায়। যেমন কারাপশনকে আটকাবে যারা, কারাপশন বাড়তে বাড়তে একটা তন্ত্র যখন তৈরি হয়, তখন সেই সিস্টেমটা কারাপ্ট হয়। তাহলে রাজ্য নির্বাচন কমিশনকে কিভাবে ব্যবহার করা হয়েছে ভোটের জন্য আমরা জানি, আবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কিভাবে ব্যবহার করা হয়েছে আমরা জানি। এবং এখন দাঁড়িয়ে তারা মনে করছে সবাই ভোট দেবে। কেন? পঞ্চায়েতের ভোটে, পুরসভার ভোটে যে আমাকে ভোট দেবে না, সে ভোটে ভোটে ঢুকবে না, বোমা, বন্দুক, পিস্তল, মস্তান দিয়ে আটকাবে। তাহলে এই যে ক্রিমিনালাইজেশন, এই কমিউনালাইজেশন, এই যে কাস্ট, এগুলো কালমিনেশন হচ্ছে গোটা অ্যাডমিনিস্ট্রেশনটা। এই নয়া ফাঁসিবাদী এই জন্য বলছি আমরা, তখন তারা যখন কবজা করে নেয়, তখন প্রতিষ্ঠানগুলোকে তারা এই কাজে ব্যবহার করে এবং করছে। তারই একটা দিক হচ্ছে এসআইআর। অনেকে আমাদের লোকজনকেও মনে করতে পারে এরকম হয়, অন্যান্য বিষয়ে যেরকম মনে করেছিল নোটবন্দি হলে কিছু ভালোই হবে, বড় লোকদের টাকা যাবে, এ হয়তো বলে যে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন মোদী, সেরকম এসআইআর করলে খুব ভালো হবে, ওইখানে অনেক বেজাল ভোট আছে, জাল ভোট আছে, এগুলো সব কেটে বাদ দিয়ে দেবে। তার জন্য এসআইআর না। অমিত শাহ কি বলেছে কাল? তো বললো ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। তার মানে কি? চিহ্নিত করো, ভোটার তালিকা থেকে বাদ দাও, এবং তারপরে তাকে পুশব্যাক করে দাও, পাঠিয়ে দাও। তার মানে সিএ, এনআরসি কে আবার রিভার্স করে ডাউনলোড করছে। এটা ভোটার তালিকা নির্ভুল করতে হবে তো আমাদেরও দাবি, কিন্তু স্বচ্ছতার সঙ্গে করতে হবে। স্বচ্ছতার অভাব আছে, সুপ্রিম কোর্টে দেখছেন এখনো বিহার থেকে ডকুমেন্ট চাইছে, ডকুমেন্ট দিতে পারছে না। তাহলে ট্রান্সপারেন্ট হবে। দুই বলছে ভোটার লিস্ট ভুলে ভরা, ভোটার লিস্ট ভুলে ভরা, হ্যাঁ আমরা বলছি। তাহলে ভোটার লিস্ট করার কার দায়িত্ব ছিল? আমাদের, এই নির্বাচন কমিশনের, এই সিও, এই ইলেকট্রাল অফিসারের, রেজিস্ট্রেশন অফিসারের। তাহলে যে এমএলএ, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হলেন, তারা ভুলের মাসুল যদি বলে এখন 40%, 38% সব বিদেশি ভোট, ভুয়ো ভোট, ভেজাল ভোট, তো যেখানে ভোটের যা রেজাল্ট হয় তার মানে তো এটাই তো ডিটারমিনিং ফ্যাক্টর। মৃত ভোটার আছে, ম্যাপিং করে বলছে। আমরা প্রত্যেকবারে যখন সামারি রিভিশন হয়, আমরা বললাম এই মৃত ভোটারদের নাম বাদ দিয়ে দেবে। কত কষ্ট করতে হয়, বলে ডেথ সার্টিফিকেট নিয়ে এসো, সেই পরিবারও করবে। তার মানে ওরা চায়নি মৃত ভোটার বাদ, আমরা চাই মৃত ভোটার সব বাদ দিক। সিপিআইএম এ তার শ্রেণী আন্দোলনের জন্য, তার সংগ্রামের জন্য, এমনকি ক্ষমতায় ফেরার জন্য আমরা কোনো ডেড ভোটারদের ভোট নিয়ে আসতে চাইছি না। আমরা জীবন্ত মানুষ নিয়ে কারবার করব। এত সব যে আন্দোলন সংগ্রাম বললাম, এসব জীবন্ত মানুষের নিয়ে কারবার। আর তাহলে শ্মশান কমিটি করতে বলতাম, কবরস্থান কমিটি করতে বলতাম, বুথ কমিটি করতে বলতাম না। কিন্তু বিজেপি, তৃণমূল কেউই চাইছে না এই ভোটার লিস্টটা স্টেরিলাইজড হোক।
আমরা বলছি স্টেরিলাইজ করো, স্যানিটাইজ করো। ইলেকশন কমিশন কি বলছে? পিউরিফাই করছি। বিহারের পরে বলেছে আমরা পিউরিফিকেশন করেছি। ওই পুনর্জাগরণবাদী শব্দটা দিয়ে বোঝা যাবে। একেবারে 19 শতক থেকে বলে আসছে পিউরিফাই। কমিউনিস্টরা বলে না, এখন বলছি এই জন্যই আমার অনেকে আছে এসব হতে হতে বারবার শব্দ ব্যবহার করতে হলে আমরা সব ওদের শব্দগুলো তুলে নিই আর কি, নিয়ে নিই। এতে পিওর করা কি আছে? ওই যে কনভার্সন হয় না, তখন পিওর করে গঙ্গা জল ছিটিয়ে বা কিছুটা করে বা কলমা পড়িয়ে। ভোটার লিস্টকে আমরা সেরকম পিউরিফাই করতে চাইছি? অপবিত্র আছে পবিত্র করতে চাইছি, না ভুলে আছে নির্ভুল করতে চাইছি? আমরা নির্ভুল ভোটার লিস্ট চাই। তাহলে কি করে হবে? মৃতদের বাদ দিতে হবে, যারা ভুয়ো আছে, জাল আছে, নন এক্সিস্টেন্ট আছে তাদের বাদ দিতে হবে। যাদের নতুন নাম তোলার কথা, নাম নেই, তাদের সবার নাম তুলতে হবে। আর যাদের নাম আছে তাদের নাম বাদ দেওয়া যাবে না। এটা আমি বললে তো হবে না, তার জন্য তো আমাদের এই লড়াইটাই করতে হবে। নভেম্বর মাসটা হচ্ছে এসআইআর দি ইস্যু। তাহলে সিএনআরসির মতো মমতা মোদী ব্যাপক নাটক জমাবে। ওরা এইভাবেই করে, আসলে একটা আতঙ্ক, ভয় তৈরি করে। আর সেই ভয়কে কাজে লাগিয়ে বলে কে তোমাকে আশ্রয় দেবে। আর সাধারণ মানুষ বলে তোমাদের ভোট দিয়ে কি হবে, ভোটটা নষ্ট হয়ে যাবে। বলেন আমাদের ভোটাররা বলে একটা অংশের ভোট আমরা পাই না, কারণ তার ওই ভয়টা ভাঙানোর জন্য আমরা আমাদের তাগদ মুরদ দেখাতে পাচ্ছি। পরিষ্কার করে জমায়েত কেন করি আমরা, আরো সবাইকে আসতে বলি কেন? কারণ সে তাগদটা বা মুরদটা দেখতে চাইছে, তবে সে ভরসা করতে পারবে। আর এটা একটা সুবিধে আছে যে ভোটার লিস্ট আর আমাদের পার্টি এদের মধ্যে ডাইভোর্স হয়ে গিয়েছিল গত কয়েক বছর ধরে। আমি তো ভোট লড়েছি, আমি শোনো বলছি আমার অভিজ্ঞতা। তাহলে এই এসআইআর কে যদি আমরা ভালো চোখে নিই, তাহলে ওটা কাজের কাজ করুক এবং আবার আমাদের পার্টি কর্মী এবং ভোটার লিস্টের মধ্যে রিম্যারেজটা হোক, যাতে আবার তারা ভোটার লিস্টটা নিয়ে একটু ঘাটাঘাটি করুক, দেখুক, চেক করুক। কিন্তু এটা কেন এই জন্য বললাম, কারণ আমরা যখন নো ইওর ভোটার বলছি, স্যাম্পলের জন্য কয়েকটা নাম দিচ্ছি, তাই তো শ্রমিক, সেটাও কিন্তু দম বেরিয়ে যাচ্ছে। তাহলে সে কোনো যোগাযোগ নেই। কেওয়াইভি করে আপনারা কি রিপোর্ট দিলেন ভোটারদের সম্পর্কে, বুথ সম্পর্কে, কিন্তু আমি পার্টি সংগঠন সম্পর্কে রাজ্য সম্পাদক মন্ডলী থেকে বলছি যে আমরা পার্টি স্ট্রাকচারের, অর্গানাইজেশনের এক্সরে রিপোর্ট পেয়ে গেছি। কলেজ যতই রিপোর্ট করে দিক, 10 পাতা বড় পাতা করে লিখে দিক জেলা সেক্রেটারি, এরিয়া কমিটিগুলো কতই দিক, কিন্তু আমরা কতটা কর্মক্ষম, কতটা কর্মোদ্যোগী, কতটা অ্যাক্টিভ, কতটা তলায় যোগাযোগ আছে, কতটা বুথ কমিটি আছে, কতটা বুথ টিম আছে, কতটা ব্রাঞ্চ কাজ করে, তার রিপোর্ট আমাদের কাছে এসেছে। তারা করছে না কাজ বলছি না, তারা রুটিন কাজ করতে পারে, ছক পাতা কাজ করতে পারে, কিন্তু রুটিনের বাইরে, ছকের বাইরে বেরোতে চাইছে না। অথচ আমরা আন্দোলনের সময় বলেছিলাম, সিএনআরসির সময় আমরা বলেছিলাম যে আমাদের ছক ভাঙা আন্দোলন করতে হবে। আর এই শব্দটা যখন বলেছিলাম তখন আমি পার্টি সেক্রেটারি হইনি, প্রেস কনফারেন্সে বলেছিলাম। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন ছক ভাঙা আন্দোলন বলতে আপনি কি বোঝাচ্ছেন। আলাম যদি সেটা বলেই দিই তাহলে ছক ভাঙা হলো কত, সেটাও তো একটা ছক হয়ে যাবে। এটা নিছক একটা কথার কথা নয়, এটা আমাদের সমর্থক দরদিরাও চাইছে। যেই আমরা নতুন কোনো কাজ কথা বলছি তখন এসে বলছে না এটা তো আমার ডিপার্টমেন্ট না, ব্যুরোক্রেসি আছে, বা এটা তো আমার এখতিয়ার, ফিউডালিজম আছে পার্টির মধ্যে। আমি বাইরের কথা বললাম সীমাবদ্ধতায়, একটা হচ্ছে সামন্তি একটা ব্যাপার আছে, এটা আমার জমিদারি, এখানে অন্য কেউ হস্তক্ষেপ করছে কেন। আবার এটা হচ্ছে আমি এটা কেন করবো, এটা তো আমার অ্যালোকেশন অফ ডিউটিতে নেই, জব ডিউটিতে নেই। কমিউনিস্ট পার্টি যদি প্রথম থেকে কাজ করতো তাহলে আজকে এই সিপিএম হতো না। এসআইআর নিয়ে আমরা এই পুজো, কালী পুজো এসব চলছে, তার মধ্যে আপনারা মিছিল করেছেন, প্যালেস্টাইন নিয়ে করেছেন, আপনারা জল জমা নিয়ে করেছেন, তার জন্য আমরা অভিনন্দন জানিয়েছি। আমরা 29 তারিখ আগামী বুধবার সিও অফিসের সামনে, কি বলে আলুগুদাম, ওইখানে চেম্বার অফ কমার্স, হ্যাঁ বেঙ্গল চেম্বার অফ কমার্স, ওই যেসব উল্টো দিকে বামান লরি, হ্যাঁ পুরোনো বামান লরি, অত কোম্পানি পাবলিক সেক্টর তো উঠে গেছে। আচ্ছা, ওইখানে আমাদের জমায়েত, কলকাতাকে জমায়েত করতেই হবে,
কিন্তু বিমানদা বামফ্রন্টের বাম দলগুলোর তরফ থেকে ডেকেছেন। আপনারা বলছি কলকাতার উপর পুরো ভরসা করতে পারেন না। বারবার আমাকে বলেন তুমি হাওড়াকে বলো, হুগলিকে বলো, উত্তর চব্বিশ পরগনা বলো, দক্ষিণ চব্বিশ পরগনা বলো, এমনকি কল্যাণীকে পর্যন্ত বলো আসতে। বড় জমায়েত করতে হবে। এটা সিও ইলেকশন কমিশনের কাছে এটা বার্তা। বিহারের ক্ষেত্রে দেখেছেন এইটা নিয়ে একটা হইচই, পাড়ার ভোট বুথ চুরি করছে, ইলেকশন কমিশনকে দিয়ে করানো হচ্ছে, এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক এবং ভয় আছে, সে আশ্রয় চাইছে। আবার আমরা এই যে বলছি পাড়ায় পাড়ায় সহায়ক কেন্দ্র করা, পার্টির ব্রাঞ্চগুলোতে, পার্টির অফিসগুলোতে, গণসংগঠন অফিসগুলোতে একদম সাইনবোর্ড লাগিয়ে দিয়ে এখানে ভোটার লিস্ট, এখানে দেখুন কি কাজ কি করার, এই সহায়তা করা, সাহায্য করা। বিপদে পড়েছে মানুষ, তারা চাইছে, তারা নিজেরা আসবে। কিন্তু আমরা একটা বড় জমায়েত করলে, হইচই করলে, ওখানে আমাদের দাবি দাওয়া পেশ করলে, সব বাম দলগুলোর তরফ থেকে করা হবে, তখন এটা জেলায় জেলায় এবং তলায় বার্তা যাবে যে আমাদের এটা করতে হবে। কারণ তারপরেই কিন্তু ওরা ঘোষণা দিয়েছে যে বেঙ্গল এটা এসআইআরটা করবে। এটা একটা কর্মসূচি আমি ঘোষণা করে দিলাম। শেষ যেটা বলবো, বাম ঐক্য, বাম দলকে বললাম তো, কমিউনিস্ট পার্টির প্রোগ্রামেটিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বিপ্লবের চরিত্রের জন্য, রাষ্ট্রের চরিত্রের জন্য, বিপ্লবের স্টেজের জন্য অনেক বিতর্ক হয়েছে প্রথম থেকে, সব স্টলওয়ার্টার ছিলেন করেছে। কিন্তু এই যে কমিউনিস্ট পার্টি ভাগ হলো, ক্ষতি হলো তো, বাম আন্দোলনের ক্ষতি হলো, কমিউনিস্ট আন্দোলনের ক্ষতি হলো, দেশের ক্ষতি হলো, শ্রেণীর ক্ষতি হলো, এবং দক্ষিণপন্থী অংশটা সেই দিকে যেতে যেতে একেবারে কংগ্রেসের কোলে গিয়ে বসলো, ইমার্জেন্সিকে সাপোর্ট করলো। এখানে হচ্ছে সিপিআইএম হিসেবে গর্ব আমাদের। তারপরে তারা জরুরস্থার পরে ভাটিন্দা কংগ্রেসে ভুল স্বীকার করলো, এবং আবার এটা আবার গর্বের কথা, পৃথিবীর ইতিহাস এটা হয়নি। তারপরে ৭৮ থেকে আমাদের এখানে রাজ্যে ৮০-তে তারা যুক্ত হলো সহযোগী হিসেবে, তারপর বামফ্রন্টে শরিক হলো, এবং দুটো পার্টি আলাদা হলেও ৪.৫ দশক আমরা মোটামুটি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে, আন্দোলন সংগ্রামের বিষয়ে, নির্বাচনের বিষয়ে এদিক ওদিক মাইনর কিছু ইরিটেশন থাকে, কিন্তু আমরা একসঙ্গে কাজ করছি। এ হচ্ছে ঐক্য। আবার আমাদের পার্টির মধ্যে থেকে একটা অংশ মনে করলো বিপ্লব করে নেবে, নকশালপন্থী হয়ে গিয়ে তারা বেড়ে গেল, পার্টির ক্ষতি হলো। যারা শ্রেণী আন্দোলন, সংগঠন, সংগ্রাম গড়ে তুলতে পারত, তারা বিপ্লবের হাতছানিতে চলে গেল। তার মধ্যে অনেকেই আবার আজিজুল হকের মতো আমরা স্মরণ করছি, তারা আসলেন, আমি ওটার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমরা চাইছি এই বাম কোর ইন্ডিয়ান রেভলিউশনারিজ, আমার শ্রেণী শক্তি, তার একেবারে অগ্রবর্তী অংশ হচ্ছে অন্তত কমিউনিস্টদের মধ্যে ঐক্য যাতে গড়ে ওঠে। তাহলে আমরা বামদেরকে ঐক্যবদ্ধ করতে পারবো, এবং বামেদের সঙ্গে ঐক্যবদ্ধ হলে আমাদের বাম ধর্মনিরপেক্ষ শক্তি, অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে আমরা আমাদের লেফট ডেমোক্রেটিক প্রোগ্রাম নিয়ে এগোতে পারবো। এছাড়া অন্য কোনো উপায় নেই। এই মুহূর্তে এটা ডাক, এটা হচ্ছে কোর। এটা করতে গিয়ে যেটা হলো, তাহলে কমিউনিস্ট আন্দোলন আমাদের দেশে 3টে ধারায় ভাগ হয়ে গেল। অবশ্যই আমরা মেইন স্ট্রিম। আবার এই যে মমতা মনে আছে আজাদকে নিয়ে মিটিং করলো, মাওবাদীদের নিয়ে ব্যবহার করলো, শাসক শ্রেণী, বড় বড় বিপ্লবীর কথা আছে, কিন্তু মাওবাদীদের কি পরিণতি আছে দেখলেন। তাহলে তারা এই বাম শক্তিকে দুর্বল করার জন্য, অর্গানাইজ লেফট মুভমেন্টকে দুর্বল করার জন্য, অর্গানাইজ শ্রেণী আন্দোলনকে দুর্বল করার জন্য, শ্রেণী ঐক্যকে ফাটল ধরানোর জন্য ব্যবহার করলো, ক্ষতি করলো। তারপর পরিণতি কি হলো? এই যে সিপিআইএম এর লিবারেশন, কত কথা বললো, শেষ পর্যন্ত ভোট পর্যন্ত গিয়েছিল। এদের মধ্যে কেউ কেউ মমতাকে লেনিন হিসেবে দেখেছিলেন, কেউ কেউ আবার মমতার টাকায় লেনিনের ছবি লাগিয়েছিল। কিন্তু এটা সব সময় শাসক শ্রেণী এটা চায়। আমরা যেমন চাই বুর্জোয়াদের মধ্যে, শাসক দলের মধ্যে, শাসক শ্রেণীর মধ্যে যে ফাটল আছে সেটাকে ব্যবহার করতে হবে। ওরা তো বাম আন্দোলনের মধ্যে ফাটল তৈরি করতে চায়, কমিউনিস্ট আন্দোলনের মধ্যে ফাটল তৈরি করতে চায়। তাহলে আমাদের পার্টির ঐক্যকে যেমন গড়ে তোলা, শ্রেণী ঐক্যকে গড়ে তোলা, সেরকম বাম দলগুলোকে এবং বাম দলগুলোর জন্য কোর হিসেবে এই কমিউনিস্ট ধারাগুলোকে এক জায়গায় ন্যূনতম কিছু, আমরা পার্টি এক করার কথা বলছি না, তো সিপিআই সিপিএম দুটো আলাদা পার্টি, কিন্তু আমরা তো লড়াই করছি যৌথভাবে।
এই যে বিহারে এখন মহাগঠবন্ধনের ঐক্য ভাগাভাগি যা হবে, আমাদের চেষ্টা হবে যাতে সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল এর মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। আমাকে বললো ডেট চাই, মিটিং চাই, করতে হবে। আলাম না, আগে আমি দেখবো তোমাদের আসল সমঝোতা হয়ে গেলে সিপিআই, সিপিএম, সিপিআইএমএল নিজের মধ্যে কোথাও লড়াই হচ্ছে না, তাহলে আমি যাবো। এই করে দরকার আজকের দিনে। আমি এটা থিওরিটিক্যাল কথা বলছি, একটু প্র্যাকটিক্যাল কথা বলে দিলাম, সবটা ভোট নয়। আসলে আমরা একটা শুরু থেকে একটা সংগঠিত বাম আন্দোলন, শ্রেণী দৃষ্টিভঙ্গি, প্রোগ্রামেটিক আন্ডারস্ট্যান্ডিং, জনতান্ত্রিক বিপ্লব, তার জন্য লড়াই করে যাচ্ছি। আর একজন তারা সংশোধনবাদী আমরা বললাম, আমি ওটার মধ্যে যাচ্ছি না, পার্টি ভাগের মধ্যে যাচ্ছি না। তাহলে একটা অংশ হলো যারা কল্লোল বলার সময় বললো, ওটা আমার মনে পড়লো, আমি নোট বন্ধ করে দিয়েছি। বলার সময় বললো না পার্লামেন্টারি অ্যান্ড এক্সট্রা পার্লামেন্টারি, এটা আমার খুব প্রিয় সাবজেক্ট বলে এটা মনে করলাম যুক্ত করে দিই এখানে। তাহলে এই যে মিলন করেন, অনেকে আর কতদিন হবে, এই তো হেরে গেলাম, আমরা তো এত আন্দোলন সংগ্রামের কথা বলে তো এক্সট্রা পার্লামেন্টারি ট্যাকটিক্স। তাহলে দুটোকে মেলাতে হবে। আর একটা ধারা বললো দূর, ওরা হচ্ছে সব সংসদবাদী, পার্লামেন্টারি সিস্টেমে যাব না বলে বিপ্লব করতে চলে গেল। তা তাদের মধ্যে আবার দুটো ভাগ হলো, এই যে লিবারেশন এগুলো আছে, তারা অনেক ভাগাভাগি, অনেক পড়খে আবার বললো যে না, এই রাস্তায় আসতে হবে, তাই তো, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। আর একটা জঙ্গলে চলে গেল, তারপরে এই লালগড় এগুলো সব আমাদের কাছে আছে, আমি তার মধ্যে যাচ্ছি না, ডিসপিউটেড শব্দগুলো বলছি না। তাই এই যে এখন দাঁড়িয়ে রাষ্ট্রশক্তি যখন নির্মম ভাবে তাদেরকে দমন করছে, পুরো নিকেশ করছে না। আজকের কাগজে হেডলাইন হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া বস্তারের একটা জায়গা দিয়ে, যেটা হচ্ছে মাওবাদী ফ্রি জোন আমরা করে দিলাম। আচ্ছা, ওরা তো যারা ছিল জঙ্গলের মধ্যে ছিল, কিন্তু শহরে আপনার এই কলকাতায় আমাদের আশেপাশে বিভিন্ন অংশে সমাজের মধ্যে একদল এরকম শৌখিন বিপ্লবী ছিল, যারা মনে করতো তোরা সব কি করছিস, সিপিএম কি করছে, বুদ্ধবাবু কি করছেন, কিন্তু আমরা হচ্ছে একদম বিপ্লবী। তারা এই নৈরাজ্যবাদকেও মদত দিত। তো আজকে দাঁড়িয়ে আরবান নকশালের নামে এসবগুলো যখন হচ্ছে, তখন দাঁড়িয়ে আমাদেরকে গণতন্ত্রের প্রশ্নে, আমরা খুন হয়েছি, সালকুশনের লাশ দেখেছি, কিন্তু আমাদের উপরে যে অত্যাচার হয়েছে তা সত্ত্বেও তাদের বেঁচে থাকার অধিকার, তার রাজনীতি করার অধিকার, তার হিংসাকে ডিনাউন্স করুক, বাম ধারায় ফিরে আসার অধিকার, এটা কিন্তু আমরা স্বীকার করি। তাহলে এই যে তিনটে ধারা আছে, এটা বাম প্রথম ধারা, দ্বিতীয় ধারা এবং তৃতীয় ধারা। তাহলে তৃতীয় ধারাকে যখন নিকেশ করছে, তাদের মধ্যে একটা ঝোঁক হবে ক্রমাগত, তারা দ্বিতীয় ধারায় ফিরে আসবে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে প্রথম ধারা, দ্বিতীয় ধারা, তৃতীয় ধারা, তাদের সংমিশ্রণে আরো শক্তিশালী কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আরো শক্তিশালী শ্রেণী আন্দোলন করে বিপ্লবী আন্দোলন এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে লড়াই, জনগণতন্ত্রের গণতন্ত্রের পথে আমরা যাতে এগিয়ে যেতে পারি, সে সম্ভাবনা নিতে পারি। ধন্যবাদ।